Okay, so officially আমি যদি বলি, this is our first lecture and it's a kind of introductory lecture. So in the introductory lecture, I don't say anything like আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করি না বা কোনো কোর্সে মানে কোনো কিছুতেই যাই না, কোনো প্র্যাকটিসে যাই না। জাস্ট হচ্ছে গিয়ে আমি থ্রু আউট দ্য সেমিস্টার আমি কোর্সটা কিভাবে কন্টিনিউ করবো আমি সেটা নিয়ে কিছু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি। এন্ড হচ্ছে গিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদের সেগুলোকে মিট আপ করার চেষ্টা করি এবং আপনাদের যেটা এক্সপেকটেশন সেটা বোঝার চেষ্টা করি। মেইনলি আমার এখানেই ফোকাসটা থাকে যে হোয়াটস ইউর এক্সপেকটেশন। খালা আমি ক্লাস নিতে শুরু করছি, আপনাকে মনে হয় বলছিলাম একটা কথা। সো দিস ইজ তো যেটা বলছিলাম, সরি ফর দ্য ইন্টারাপ্ট। সো আমি আসলে ফার্স্ট ক্লাসে যেটা হয় যে এখানে আসলে আমি মানে কোনো কিছু মানে আলোচনাটা করি না, জাস্ট হচ্ছে আপনাদের এক্সপেকটেশন করে বোঝার চেষ্টা করি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার যা এক্সপেকটেশন আছে বা আমি যা যা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি কিভাবে আমি কোর্সটা কন্টিনিউ করবো এরকম কিছু কোয়ারিজ অবভিয়াসলি থাকে, সেগুলো নিয়ে আসলে আলোচনা করি। দ্যাটস ইট। So before starting the class, there are some new students. So again, I'm introducing myself. I'm Lala. I'm the lecturer of economics, and I said earlier I have been serving Green University almost for 4 years, and uh, what can I say? My education qualification, I completed my MSc and BSc both in economics from জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রিয়েলাইজ করলাম অনেকদিন হচ্ছে গ্রিনে আসলে হয়ে যাচ্ছে। I should pursue my PhD as soon as possible. তো এটা মনে হলো এটার আসলে সময় হয়ে গেছে। আমার কন্ট্রাক্ট নাম্বার এন্ড আদার্স ডিটেল, আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই, তাই না? Yes, ma'am. We can hear. Okay, so my contract number and others detail like my mail address is here, so that আপনারা চাইলেই যাতে আমার সাথে কমিউনিকেট করতে পারেন এটার জন্য হচ্ছে গিয়ে আমি এটা প্রেফার করি। আমাদের গুগল ক্লাসরুমে একটু চলে যাই। আমাদের গুগল ক্লাসরুমটা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুম কোডটা অলরেডি আপনারা জানেন। আপনাদের সাথে আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, আমি গুগল ক্লাসরুমটা আরো একবার দেখাবো সো দ্যাট আপনাদের আর মানে কোনো যদি প্রবলেম থাকে সেখানে আসলে আপনারা যাতে সেখানে আসতে পারেন। একটু নিউ শেয়ারে যাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমটা সম্পর্কে জানবো। তো আমার সাথে কমিউনিকেশন করার ওয়েটা আমি মেইনলি প্রথমেই বলি, সব সময় এটাই ইম্পর্টেন্স দেই যে আমি প্রেফার করি হচ্ছে গিয়ে যে ইউ উইল কমিউনিকেট উইথ মি থ্রু দ্য গুগল ক্লাসরুম। সো আমি ওটা আসলে পছন্দ করি, আমার পছন্দের জায়গাটাও আসলে ওটা। তো গুগল ক্লাসরুমে আমি যেটা বলি যে ইউ আর অ্যালাউড টু পোস্ট এনিথিং, যেমন আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আরিফিন উনি হচ্ছেন গিয়ে পোস্ট করেছেন। আচ্ছা, আর একটু বলে নি, আমি কিন্তু ক্লাস লিঙ্ক গুলো উনি লিখেছেন ক্যান এনিওয়ান প্রোভাইডেড দ্য ক্লাস লিঙ্ক। সো আমি ক্লাস লিঙ্ক গুলো হচ্ছে গিয়ে দেখবেন যে আপনাদের অলরেডি আমি একটা টপিক ক্রিয়েট করেছি ক্লাস লিঙ্ক, ওটার আন্ডারে আপনারা দেখবেন যে আমি কিন্তু ক্লাস লিঙ্ক গুলো পোস্ট করে দিব। আচ্ছা, অনেকেই গুগল ক্লাসরুম কোড জানেন না, সো দ্যাট আমি আরেকবার একটু কোডটা দেখিয়ে দিচ্ছি। আগে একটু গুগল ক্লাসরুম কোডটা দেখে নিই, তারপরে আমি স্ট্রিম বা আদার্স নিয়ে কথা বলছি। সো দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম কোড। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্মল EZ642RH। So this is our Google Classroom code, and যদি কেউ না জেনে থাকেন kindly take a screenshot, and after that এটা হচ্ছে কি জাস্ট এই গুগল ক্লাসরুম কোডটাতে আপনারা হচ্ছেন গিয়ে ক্লিক করলে আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করে ফেলতে পারবেন। দ্যাটস ইট। আই হোপ আপনারা এটা নিয়েছেন। সো আমি যেটা বলছিলাম যে আমি আমার গুগল ক্লাসরুমটা সাধারণত কমিউনিকেশনের মেইন ওয়ে হিসেবে ধরে নিই এবং আমি অলমোস্ট আই পোস্টেড এভরিথিং হিয়ার। আমি অলরেডি দেখেন 3টে টপিক অলরেডি আমি ক্রিয়েট করেছি এবং অলরেডি আমি ক্লাস না শুরু করলেও আমি কিন্তু আমার রেফারেন্সটা দিয়ে দিয়েছি, আমি ক্লাস লিংক দিয়েছি। ক্লাস লিংক গুলো এই টপিকের আন্ডারেই দেখবেন যে আসতে থাকবে, আজকে লেকচার 1 লেকচার 2 এভাবে থাকবে। এরপর আমি হয়তো আরেকটা রেকর্ডেড আরেকটা টপিক ক্রিয়েট করবো, দ্যাট উইল বি অ্যাবাউট দ্য রেকর্ডেড ভার্সন অফ ক্লাসেস, তো সেখানে আসবে। দেন বুক, আমি অলরেডি বুক যেহেতু আপনাদের পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করাতাম, আমি যে রেফারেন্সটা ইউজ করছি সেটার পিডিএফ যে চ্যাপ্টার গুলো আমি পড়াই সেগুলো আছে।
কোর্স আউটলাইন শেয়ার করা আছে। তো এভাবে আসলে আমি মেইনলি সবকিছুই শেয়ার করে থাকি। সো আমার গুগল ক্লাসরুমে থাকা মিনস হচ্ছে ইউ উইল গেট এভরিথিং ফ্রম হিয়ার। আমাকে আসলে আমাকে নক করার জায়গাটা আসলে খুব কম থাকে। তারপরে আপনাকে একটু মেক শিওর করার জন্য যে গুগল ক্লাসরুম থেকে আপনি সবকিছু পাবেন। সেটার জন্য আমি জাস্ট আমার একটা প্রিভিয়াস গুগল ক্লাসরুম দিচ্ছি। দ্যাটস অলসো অ্যাবাউট দ্য বিজনেস ম্যাথমেটিক্স এবং এটা ২ সেমেস্টার আগের একটা গুগল ক্লাসরুম। এইজন্যই দেখাচ্ছি। যাতে আপনারা একটু মেক শিওর হন যে আপনারা সবকিছুই পাবেন। সো ওটারও যদি আমি ক্লাস ওয়ার্কে যাই, আপনারা টপিক গুলো দেখেন কতগুলো টপিক আছে, অ্যানাউন্সমেন্ট বা পিপিএফ, বুক, গ্রেডশিট, আদার সবকিছু মিলিয়ে একটা বড় কিন্তু আমি গুগল ক্লাসরুম দেখতে পাচ্ছি। এবং এখানে যদি দেখেন আমি ওদের সাথে অ্যাটেন্ডেন্স শিটটাও শেয়ার করেছিলাম, আপনাদের সাথে আমি এটা শেয়ার করবো। অ্যাটেন্ডেন্স শিটটা আমার কাছে আছে, আমি আর 2 দিন পরে হয়তো শেয়ার করবো আপ টু ডেট অ্যাটেন্ডেন্স শিটটা। দেন হচ্ছে ফাইনাল টার্ম অ্যাসাইনমেন্ট, অ্যানাউন্সমেন্ট, ক্লাস টেস্ট, গ্রেডশিট সবকিছু মানে এভরিথিং আমি কিন্তু ক্লাসে আসলে শেয়ার করি। এই জন্যই বললাম, এই যে এটাই বলছেন যে রেকর্ডেড ভার্সন অফ ক্লাসেস। তো সবকিছুই আমি আসলে এখানে শেয়ার করে থাকি। সো দ্যাট আপনাকে আসলে চিন্তা করতে হবে না যে আপনি কোথা থেকে আসলে বিষয়গুলো পাবেন। এবং স্ট্রিমে যদি দেখেন, আমি আবারও বলছি, ইউ আর অ্যালাউড টু পোস্ট ইট দেয়ার। অনলি যে আমি পোস্ট করব তা না। এখানে আমি যদি এই যে প্রিভিয়াস যে গুগল ক্লাসরুম দেখছি, এখানে কিন্তু ওরাও পোস্ট করেছে। সো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ইফ you want, you can post your queries in the Google Classroom and আমি কিন্তু আমার মতো করে এটা as soon as possible আমি চেষ্টা করব যে সেটা সলভ করে দিতে। এটাই হচ্ছে গিয়ে বিষয়, মানে এটা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম। আহ আমি যদি আপনাদের একটু আপনাদের ইয়াটা শেয়ার করে দেখাই, আপনাদের হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স শিটটা। সো তাহলে আরো একটু শিওর হবেন যে কারা কারা আসলে কোর্সে আছেন। অ্যাটেন্ডেন্স শিট অফ MA201 এটাও তো দেখতে পাচ্ছি না। আমি এখন পর্যন্ত জানি যে আমার ক্লাসের রেজিস্টার স্টুডেন্ট ইজ 42। আমি সেটা ওয়াইজ আসলে আসি। সো দিস ইজ অ্যাটেন্ডেন্স শিট। একটু যদি চোখ বুলিয়ে দেখা দরকার হয় দেখে নিতে পারেন সবাই। সো ফ্রম 192 মানে 181 থেকে শুরু করে আসলে আমার একদম জুনিয়র সেকশন পর্যন্ত স্টুডেন্টরা আছেন। সো দিস ইজ, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স শিটটা ম্যানুয়ালি মেইনটেইন করি। সো এখানে আসলে আমি এটা পেয়ে যাব। যদিও আজকে অ্যাটেন্ডেন্সটা আমি একটু পরে বলবো, তখন হচ্ছে এভাবে আপনারা দিবেন। তবে আমি ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সটা মেইনটেইন করব। সেখান থেকে আমরা আসলে আসবো। এটাই বলছি। আচ্ছা, সো কোর্স আউটলাইনে চলে যাই। দ্যাটস ইট। আমি যেটা বেসিক কথাগুলো বলতে চাচ্ছি যে আমাদের গুগল ক্লাসরুম যেটা বলছে যে গুগল ক্লাসরুমে আসলে আপনি আপনাদের বেসিক থিং গুলো পেয়ে যাবেন, যেটা আমি আসলে প্রেফার করি। সেই বিষয়গুলো সবই পাবেন। এবং আমার সাথে কমিউনিকেট করার জন্য আমি প্রথম যে ওয়েটা বলবো সেটা হচ্ছে গুগল ক্লাসরুম। আমি গুগল ক্লাসরুম রেগুলার বেসিসে চেক করি যে কোনো কোয়ারিজ আছে কিনা বা কোনো প্রবলেম ফেস করছেন কিনা আপনি। এই জন্যই বারবার গুগল ক্লাসরুমের কথা বলছি। তো গুগল ক্লাসরুমে যদি কোনো প্রবলেম ফেস করেন, মানে এত কোনো প্রবলেম ফেস করেন, ফিল ফ্রি টু পোস্ট ইট দেয়ার। আমি সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিব। আপনার আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। দেন যদি কোনো কিছু না পান, উই হ্যাভ এন মেসেঞ্জার গ্রুপ। So you can ask me question there too. And when I will be free, obviously I will reply you. Okay, the next thing is like আমাদের আমি যেটা নিয়ে আমার কিছু বিষয় থাকে সেগুলা নিয়ে কথা বলবো। তো বিফোর স্টার্টিং দ্যাট আমি একটু বলে নিই যে why we are going to study business mathematics and what will be our course goal from this course. সো আমি বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে খুব বেশি কথা বলি না, কারণ আমার কোর্সের নেমই আসলে বলে দিচ্ছে what we are going to study from this course. The name of the course is business mathematics. That means the mathematics we need to know or need to learn to continue a business smoothly. So আমি আমার যে ফিউচার যে ভেঞ্চার হবে, আচ্ছা আপনার মনে হতেই পারে যে ম্যাডাম আমি এন্টারপ্রেনার হতে চাই না। Maybe you can work as a banker or a consultant or একদম নরমাল আপনি কিছুই করলেন না, আপনি জাস্ট একজন হোম মেকার হলেন, বা লাইক আপনি আপনার নিজের মতো করে আপনি ধরেন সেলফ ইন্ডিপেন্ডেন্ট কিছু করছেন। সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের ডে টু ডে লাইফে ক্যালকুলেশন কিছু লাইক আমি ব্যাংকে টাকা ইনভেস্ট করছি, বা আমি কোথাও ডিপোজিট করছি, বা আমি লোন নিচ্ছি, ইভেন আমার বাসায় কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেটা যে ডেপ্রিসিয়েট হচ্ছে, এই যে ছোট যে বিষয়গুলো যেগুলো কিনা আমার জানাটা খুবই দরকার।
আমার ডে টু ডে লাইফেও যে আমরা যে ক্যালকুলেশন গুলো করি সেখানেও এই হিসেবগুলো যে দরকার সেগুলোই কিন্তু আমরা আসলে এই কোর্সটা থেকে পেয়ে থাকবো। অর্থাৎ আমার যে ডে টু ডে লাইফের যা ইম্পর্টেন্ট যে ইস্যুস গুলো আছে বা যা যা ইনফরমেশন আমার আসলে জানা দরকার আছে, এভরিথিং উই আর গোয়িং টু লার্ন ফ্রম দিস কোর্স। এবং আমি যদি অ্যাজ এ এন্টারপ্রেনারও স্টার্ট করতে চাই, সেখানেও আমার আসলে যে ডিসিশন মেকিং বিষয়গুলো আছে, সো সেগুলো হচ্ছে গিয়ে আমরা এখানে কিন্তু আসবো। So business mathematics topic actually divided in two part. One is calculus part, another one is non-calculus part. So in calculus part, actually we will talk about the decision making, investment decision making things, and in non-calculus part, actually we will study about the matrix, then equation, then function. So those are the basic skill for mathematics. এবং ওই ইনফরমেশন গুলো যখন আমরা হচ্ছে গিয়ে জানবো, দেখা যাবে যে আমরা ক্যালকুলেটর বলেন বা স্প্রেডশিট যেটাকে বলি, সেগুলোর যে বেসিক স্কিল গুলো যেগুলো, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু বেশ ভালো একটা আইডিয়া নিব। এবং অ্যাজ এ ওয়ার্কার অর অ্যাজ এ বিজনেস ম্যান অর অ্যাজ এ এন্টারপ্রেনার, it will help you to smoothly working on your workplace. And more thing is that আমার যে আমি বলছিলাম যে ডে টু ডে লাইফে আমার স্কিলটাকে যে ডেভেলপ করতে চাচ্ছি আমি, হ্যাঁ। সো টু ডেভেলপ ইউর বেসিক স্কিল ইন ইউর ডে টু ডে লাইফ, you will get idea about that from this course too. So then there is a prerequisite of this course. Obviously এটা prerequisite, এটা complete করেই আসতে হবে, that is basic mathematics. A sound knowledge in basic mathematics is a resource for this course. Previously আমি আসলে basic mathটা নিতাম, এখন নেই না, so that আমার এখন আইডিয়া নাই যে আপনারা basic mathে আসলে কি কি কন্টিনিউ করে আসেন। কিন্তু আমার এই কোর্সের জন্য বেসিক ম্যাথের একদম সাউন্ড নলেজটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমি হয়তো কোর্স নিতে নিতে বুঝতে পারবো। গত সেমিস্টার পর্যন্ত যেটা ছিল যে আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদেরকে পেয়েছি এদের বেসিক ম্যাথটা আমি নিয়ে আসছি, তো দ্যাট আমি জানতাম যে ওরা কি কি আমি ওদেরকে কি কি করিয়েছি, সেটা একটা কন্টিনিউশন ছিল আমার জন্য। কিন্তু এখন আমি যাদেরকে পাচ্ছি এদের কাউকে আমি আসলে মোস্টলি বেসিক ম্যাথে পাইনি, so it would be tough for me to continue with the flow. So আমি যেটা বলবো বা যেটা প্রেফার করব সেটা হচ্ছে গিয়ে যে বেসিক ম্যাথের আমাদের কিছু আমি একটু বলে দিই, যেমন মেট্রিক্স এর জন্য বা আমাদের ফাংশনে যে চ্যাপ্টারটা ছিল, দেন হচ্ছে গিয়ে নাম্বারে যে চ্যাপ্টার গুলো ছিল, ইন্ডিসিস, দেন হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, এই ইনফরমেশন গুলো কিন্তু বেশ মানে এই বেসিক গুলো কিন্তু আমার খুব দরকার পড়বে এই কোর্সের জন্য। তো এগুলো যদি আপনাদের আইডিয়া ভালো থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, নাহলে একটু গো থ্রু করে নেবেন। এবং আমরা ওখানে যে রেফারেন্সটা ইউজ করেছি ওই বুকটারও কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এই কোর্সের রেফারেন্স হিসেবে ব্যবহার করব। সো এখন আসি what will be your core, actually the student, what the student will learn from this course. So what will be the course outcome basically? So the first course outcome, আচ্ছা আপনাদের কাছ থেকে একটু শুনি। নুসরাত জাহান জিনাত, আপনি বলেন ফার্স্ট কোর্স আউটকামটা কি লিখেছে এখানে, লার্নিং আউটকামটা। নুসরাত জাহান আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট লার্নিং আউটকামটা কি লেখা এখানে? Use the language of mathematics to communicate the ideas. ওকে, সো কি বলছে যে ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স। ইয়েস, আমরা কিন্তু ম্যাথমেটিক্স কে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরতে পারি। লাইক আমরা হয়তো আমাদের মাদার টাং যেটা, সেটাতে তো আমরা কথা বলছি, এটা ছাড়া আমরা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানি, দ্যাট ইজ ইংলিশ। এর বাহিরেও আপনি কি এটা কখনো ফিল করেছেন কিনা আমি জানি না, আপনি যদি কখনো এমন কোথাও যান যেখানে দে ডোন্ট নো ইউর ল্যাঙ্গুয়েজ এন্ড ইউ ডোন্ট নো দেয়ার ল্যাঙ্গুয়েজ, ইন দ্যাট কেস ইউ ক্যান কমিউনিকেট উইথ দেম উইথ দ্য ম্যাথমেটিক্স। সে ফর এক্সাম্পল, আপনি যদি ওয়াচটা দেখায় ইন্ডিকেট করেন, দে উইল টেল ইউ দ্য টাইম। দেন আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, লাইক ইন থাইল্যান্ড দে ডোন্ট নো ইংলিশ। সিরিয়াসলি ওরা একদমই ইংলিশ পারে না, ইভেন এমন ইংলিশ গুলো আপনি ওদের মানে ওয়ার্ড গুলো বুঝতে পারবেন না, এরকম প্রবলেম গুলো হয়। সো ওখানে যখন আমি গিয়েছি, আমি এখন শপে পারচেজ করব, তো আই নিড টু নো দ্য প্রাইস। এখন প্রাইসটাকে আমি দেখছি হচ্ছে কি থাই ভাষায় লেখা, এখন আমি তো আসলে ওটার প্রাইস বুঝতে পারছি না।
আর আমাকে তো পেমেন্টও করতে হবে, আমি প্রাইসও বুঝতে হবে। তো আমি কি করেছি, সাপোজ আমি একটা কি সেটাই যে প্রোডাক্টটা নিতে চেয়েছি আমি ওটা হাতে নিয়ে ওকে জাস্ট মানে নিয়ে ওকে বুঝে বলেছি প্রাইস এরকম বলছি। তো ও কি করলো, ওর কাছে একটা ক্যালকুলেটর ছিল যে আপনার যে মুদি দোকানে যেরকম বড় বড় ক্যালকুলেটর থাকে ওরকম ক্যালকুলেটর সাপোজ ধরেন ও লিখেছে 10। তো আমি বুঝে গেলাম ইটস প্রাইস ইস 10 বাথ। তো আমি কি করলাম, ওর হাত থেকে ক্যালকুলেটর নিলাম, নিয়ে ওখানে আমি লিখলাম হচ্ছে গিয়ে 5, যে না আমি এটা 10 বাথে দিতে চাই না। ও আমাকে মাথা নাড়লো, নো নো, বুঝতে পারছেন সে এটা 10 বাথে দিবে, 5 বাথে দিবে না। সে হয়তো ওখানে লিখলো 9.5, যে দিস ইজ দ্য লাস্ট প্রাইস, যে 9.5 বাথে সেটা আমাকে দিতে পারে। না আমি চিন্তা করলাম এগ্রি, আমি ওই টাকাটা বের মানে বাত ওদের যে কারেন্সি সেটা বের করে দিলাম। আমি একটা আইডিয়া বললাম যে সো এই যে as mathematics as a language of communication, so আপনি এই জিনিসটা নিয়ে আরো সাউন্ড একটা নলেজ পাবেন এই কোর্স থেকে। যেমন এই যে আমি বলছিলাম একটু আগে যে ডিপোজিট করছি আমি, এখন ডিপোজিট আমরা ব্যাংকে সবাই কম বেশি ডিপোজিট করে থাকি। এখন এই ডিপোজিট করলে যে ওরা আমাকে ইন্টারেস্ট দিবে, এখন কিভাবে ইন্টারেস্ট দিবে, কতটুকু ইন্টারেস্ট দিবে আমরা আসলে জানি না। তো এই যে ইন্টারেস্টটা বা আমার কথা হচ্ছে গিয়ে যে আমি আসলে কি পাবো, এই বিষয়গুলো যে এগুলো কিন্তু একটা কমিউনিকেশনের ওয়ে। তো এই জিনিসগুলো কিন্তু সম্পর্কে আমরা কিন্তু এই কোর্সে পেয়ে থাকবো। আচ্ছা, দেন সেকেন্ড বলছে হচ্ছে গিয়ে ইউজ এ ভ্যারাইটি প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস টু সলভ মাল্টি স্টেপ প্রবলেম। কারণ আমি একটু আগে বলছিলাম ইনভেস্টমেন্টের কথা বলছি, অর্থাৎ আমরা এই কোর্স থেকে যে লার্নিংটা শিখবো দ্যাট উইল হেল্প আস টু সলভ মাল্টি স্টেপস প্রবলেম। সে ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু ইনভেস্ট সামওয়্যার। এখন ইনভেস্টমেন্টের জন্য আমার এখানে দুটো ডিসিশন আছে। এখন আমি দেখলাম যে I don't have enough money to invest there, so I borrowed that money from a bank, then I invested. So এখানে দুটো কিন্তু ডিসিশন, একটা আমি ব্যাংক থেকে মানি একটা বড় করে নিয়ে আসলাম, দেন আই ইনভেস্টেড দেয়ার। সো আমি যে ব্যাংক থেকে বড় করছে আমার সেখানে আগে বুঝতে হবে যে আমি যে ইন্টারেস্টটা আমার লোনটা যে নিচ্ছি, যে ইন্টারেস্টটা আই হ্যাভ টু পে, is it goes with me or not. If it goes with me, then I will go for the loan, otherwise not. And then আমি যখন ইনভেস্টমেন্টে যাচ্ছি, ইনভেস্টমেন্টে যাওয়ার আগে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি যে এখানে যে ইনভেস্টমেন্টটাতে যাব it will be মানে it will I can make the benefits যেটাকে বলা যায়, মানে প্রফিট যেটাকে বলছে, যে ইনভেস্টমেন্ট আমি যেটুকু করে আসি সেখান থেকে do I get the desired profit, or লাইক আমার প্রফিটটা যদি আমি যে পরিমাণে চাচ্ছি সেটা না হলে সেক্ষেত্রে আমার অল্টারনেটিভ কি হবে। দেন আমরা আসলে ডিসিশন আমাকে যেতে হবে যে যদি অল্টারনেটিভ আমরা না পেয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি কিভাবে কস্ট মিনিমাইজ করে আসতে পারি, বা আমার ওয়েজ রেটটা কেমন হবে, আমি কি শুড আই ইনভেস্ট ফর দ্য লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট অর ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট, অর্থাৎ আমি কোথায় বেশি ইনভেস্টমেন্ট করবো, ক্যাপিটালে না লেবারে, হোয়াট উইল বি দ্য ওয়েজেস, মানে লেবার দিয়ে যে ওয়েজটা দিব সেটা। তো দেখেন আমি কিন্তু অনেকগুলো প্রবলেম, মানে মাল্টি স্টেপ প্রবলেম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট একটা সিম্পল কথা বলেছেন যে আমি ব্যাংক থেকে লোন নিব দেন আমি ইনভেস্ট করব। তো এই যে মাল্টি স্টেপস প্রবলেম, this course will help you to make decision from this kind of multi steps problem. এগুলোতে কিন্তু আমাকে হেল্পফুল obviously আমার জন্য হবে। ওকে সোলাইমান, can you tell me the third course outcome? সোলাইমান হোসেন, sorry. Solomon, can you hear me? Yes, ma'am. Okay, so can you tell me the third course outcome? Hello. আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি থার্ড কোর্স আউটকামটা আমাকে বলতে পারবেন কিনা, আমি এখন পর্যন্ত এটা শেয়ার করে রেখেছি, সো এখান থেকে কি থার্ড কোর্স আউটকামটা আপনি বলতে পারবেন কিনা? ম্যাম সরি মিস, আমি আপনার কথাটা বুঝতে পারতেছি না, কারণ আমি যে একটা মার্কেটে আসছি তো। আচ্ছা, যে কি জেবানুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন ম্যাডাম আমাকে? জেবানুর রহমান,
Yes, ma'am. Okay, so madam, can you tell me the third course outcome, or you can say learning outcome? 3 নাম্বার আউটকামটা কি লিখেছে এখানে? আমি স্পটলাইটটাও নিয়ে গেলাম ওখানে এইজন্য। Be able to take local decision with local outcome. Logical. Okay, so the third learning outcome is be able to take the logical decision with logical conclusion. সো একটু আগে আমি এটা বলছিলাম যে আমি ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছি, ওই যে মাল্টি স্টেপস প্রবলেম নিয়ে যখন বলছিলাম। সো এই যে লজিক্যালি যে আমার এটা আসলে যৌক্তিক, মানে যৌক্তিক একটা সিদ্ধান্ত আমাকে আসতে হবে যে লজিক্যালি আমার সাথে এটা যাচ্ছে কিনা। হ্যাঁ, সো যৌক্তিক সিদ্ধান্তগুলো যখন আমি যাব এবং সেখান থেকে আমার কিন্তু লজিক্যাল কনক্লুশন আসতে হবে, মানে এন্ড আপে আমি এটাকে মানে এটাকে নিব কিভাবে সেটা নিয়ে কিন্তু আমার এখানে বিষয়টা আছে। সো লজিক্যাল ডিসিশন মেকিং বা লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রেও কিন্তু আমাকে বিজনেস ম্যাথমেটিক্স হেল্প করবে। ওকে, রাব্বি আনসারি, ক্যান ইউ টেল মি দ্য ফোর্থ লার্নিং আউটকাম? রাব্বি আনসারি। Okay, Saima Akhtar. Saima Akhtar from Permanent Ji, ma'am. Campus. Ji, Yes. ma'am. Okay, so Ma'am, can you tell fourth me? outline is use computational and critical thinking skills to solve word problems related to common business and personal situations. Okay, খুব সুন্দর ভাবে বলেছেন। উনি বলেছেন যে use the computational and critical thinking skills, which means এই যে কম্পিটিশনাল মিনিং হচ্ছে কি আপনাকে ক্যালকুলেশনের কিন্তু একটা খুব ভালো আইডিয়া দিবে। এখন আপনি অলরেডি জানেনই না ইন্টারেস্ট রেট কিভাবে ক্যালকুলেট করতে হয়, বা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট কিভাবে ক্যালকুলেট করতে হয়, ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট, এই স্কিল গুলো আপনার মধ্যে ডেভেলপ করবে। and it will help you to develop the skill of critical thinking, যে ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা কিভাবে আসলে ডিসিশন পেতে যাবো। ওই যে বলছি সিম্পল যে ইন্টারেস্ট রেটটা আসলে আমি ইন্টারেস্ট রেট এই যে মাত্রা আমাকে প্রোভাইড করেছে এই ইন্টারেস্ট রেটকে আমার জন্য ওকে কিনা, সেই ইন্টারেস্ট রেটে আমি আসলে ইনভেস্টমেন্টে যাবো কিনা, এই যে এই ধরনের ডিসিশন গুলো। সো যেটাই আমরা বলি না কেন, কম বিজনেস প্রবলেমই বলি আর পার্সোনাল প্রবলেমই বলি, সেখানে কিন্তু আসবে। আচ্ছা, লাস্ট গুলো আমি একটু বলে দিই, লাস্টে এই কথাগুলো বারবার আছে যে it will help you to calculate the simple interest, common compound interest, simple discount application, then the মানি ভ্যালু আমরা যেটাকে বলি। হ্যাঁ, মানি ভ্যালু যেটাকে প্রেজেন্ট ভ্যালু থাকে, ফিউচার ভ্যালু থাকে, টাকার একটা ভ্যালু থাকে যেটা আজকে যে ভ্যালুটা আছে এটা ফিউচারে আসলে সেম ভ্যালুটা থাকবে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখা যাবে যে এই কোর্সটা থেকে কিন্তু জানতে পারবো। আচ্ছা, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমি কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশনে কখনোই থাকি না। আমি আমি পছন্দ করি মাই স্টুডেন্টস উইল বি অ্যাক্টিভ লার্নার। তো এটা আমার কিন্তু স্ট্র্যাটেজি। আমি কিন্তু ক্লাসে একদম ডিরেক্টলি যাকে মনে হয় আমি তাকে কোশ্চেন করি, এবং মাঝে মধ্যে আমি নিজেও পজ দিয়ে আসলে আপনাদের ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করি। সো সেখান থেকে আসলে কিন্তু আমার সাথে সেভাবে কমিউনিকেট করতে হবে এবং আমি এটাই অ্যাপ্রিসিয়েট করব। আচ্ছা, আমাদের রেফারেন্স হচ্ছে আমরা দুইটা বই ফলো করব। আমি আসলে স্ট্রিক্টলি ফলো করি হচ্ছে ফার্স্ট বুক, যেটা আমি যদিও দুটাকে মার্ক হাইলাইট করছি, but I'm following the first book, that is the Business Mathematics Approach, a Practical Approach by Firuzur Zaman. এই বইটা অ্যাকচুয়ালি একটু ইজি বুক, মানে বাংলাদেশি রাইটারের বই, তো বইটা একটু ইজি ওয়েতে রাখা, এই জন্য এই বইটা আমি ফলো করি। আপনাকে যেহেতু আমরা এখনো অনলাইন ক্লাসে আছি, আমি বলবো না যে এখন এই বইটা পারচেস করতে। যদি অনলাইন ক্লাসে না হতো, আমরা ফেস টু ফেস ক্লাসে যেতাম, আমি এই বইটা আসলে পারচেস করতে বলতাম। আপাতত আমরা হচ্ছে গিয়ে এই বইটা এবং সানচিটিয়ান কাপুরের বইটা, আমরা যখন ক্যালকুলাসের পোর্শন আসবে সেখানে আসলে সানচিটিয়ান কাপুরের বইটা ফলো করি কিছু ক্ষেত্রে। এটা আপনাদের বেসিক ম্যাথের যে রেফারেন্স ছিল সেটা। আর হচ্ছে গিয়ে বিজনেস ম্যাথের জন্য আমি আসলে প্রথম বইটা ফলো করবো, এবং এইটার পিডিএফ ফাইলগুলো আমি আপনাদের গুগল ক্লাসরুমে নিয়মিত আপলোড করে দেবো, সো দ্যাট আপনি আমার সাথে আপ টু ডেট থাকতে পারবেন। আর যদি কেউ সিনিয়র স্টুডেন্টদের চিনেন, যেহেতু বিজনেস ম্যাথমেটিক্সটা আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কন্টিনিউ নিচ্ছি, এই যে এতদিন বলছে এই 4 বছর, অলমোস্ট এই 4 বছর আমার এই বিজনেস ম্যাথমেটিক্স নেওয়া হয়েছে। সো আপনারা সিনিয়র স্টুডেন্টদের কাছে এই বইটা পাবেন, সো ওদের কাছ থেকে বইটা কালেক্ট করে নিতে পারেন। কোর্স আউটলাইন নিয়ে আমি ওই যে বলেছিলাম যে আমি আসলে তেমন কোনো কথা বলি না, কারণ আমার কাছে এটা খুবই আননেসেসারি পার্ট মনে হয়, যে এটা আমরা আসলে ক্লাস করতে করতে বুঝে যাবো। তবে আমি জাস্ট একটু বলে নিই,
আমরা আমি যে চ্যাপ্টার গুলো পড়াবো এটাকে আমি 4টা পোর্শনে মানে আমি আসলে যদি আমাকে বলেন আপনাদের কাছে হয়তো ফাইনালি মনে হবে যে আমি খুব অল্প কিছু মানে 4টা 5টা চ্যাপ্টার ফলো করে আসি, কিন্তু আসলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি টপিক ধরে আঁকাই এবং আমি 6টা টপিক মেইনলি কভার করে আসবো এবং এন্ড অফ দ্য সেমিস্টার আপনি আসলে আন্ডারস্ট্যান্ড মানে আপনি বুঝতে পারবেন যে আমরা হয়তো ছোট জায়গা থেকে পড়েছি, বাট অ্যাকচুয়ালি উই হ্যাভ লার্নড আ লট অফ থিং, এটাই বলতে চাচ্ছেন। সো ফার্স্ট 3টে চ্যাপ্টারে আমরা যে 3টে লেকচারে আমরা যে চ্যাপ্টারটা কভার করব বা যে টপিকটা কভার করব বেসিক্যালি দ্যাটস অ্যাবাউট দ্য ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স। মজার বিষয় হচ্ছে কি আপনার যে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স যে কোর্সটা করে আসেন এই কোর্সের অলমোস্ট 1/3 জিনিস হচ্ছে কি এই চ্যাপ্টারটাতে আছে। একদম আমাকে যদি বলতে চান এখানে আমরা সিম্পল ইন্টারেস্ট রেট, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, ডেপ্রিসিয়েশন, সিঙ্কিং ফান্ড, ব্রেক ইভেন পয়েন্ট, দেন হচ্ছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নিয়ে আসবো। সো অনেক বিষয় যে জিনিসগুলো এটার জন্য আলাদা আলাদা করে চ্যাপ্টারই আছে ফাইন্যান্সে, কিন্তু এটা আমরা জাস্ট এখানে একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে কমপ্লিট করবো। সো এটা আমাদের জন্য বেশ ভালো এই এই এটা। দেন এটা হচ্ছে গিয়ে একটা টপিক, এটাই বলতে চাচ্ছিলাম। দেন আমরা ইকুয়েশনের মধ্যে আসলে আমরা স্ট্রেট লাইন ইকুয়েশনে যাব। আমরা দেখবো যে স্ট্রেট লাইন ইকুয়েশন থেকেও আসলে স্ট্রেট লাইন ইকুয়েশনটা কি সেটা ফরমেশনটা আগে বুঝবো, বোঝার পর আমরা দেখবো যে স্ট্রেট লাইন ইকুয়েশন থেকেও আসলে আমরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আসতে পারি। দেন আমরা আসলে ফাংশন এন্ড লিমিট এটা আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে নিয়ে আসি। দেন আই উইল স্টার্ট দ্য টপিক দ্যাট ইজ ডিফারেন্সিয়াল। এটা একটা ভ্যাস্ট জিনিস। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে রুলস গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো এবং ফাইনালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বিজনেস অ্যাপ্লিকেশন দেখবো। এটা শেষ করতে আমার একটু সময় লাগে। আফটার মিড উই উইল স্টার্ট উইথ 2 টপিক। ফার্স্টে আমি আসলে পড়াই হচ্ছে মেট্রিসেস, দেন হচ্ছে গিয়ে ডিটারমিনেন্টস। মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমাদের বই আমরা যে রেফারেন্স বুকটা ইউজ করবো এটা একটা চ্যাপ্টারে দেওয়া আছে, অথচ এটা কিন্তু দুটো আলাদা টপিক। সো মেট্রিসেস পড়বো, দেন মেট্রিসেস এর বিজনেস অ্যাপ্লিকেশন দেখবো, দেন ডিটারমিনেন্ট পড়বো, দেন ডিটারমিনেন্টের বিজনেস অ্যাপ্লিকেশন দেখবো। এই দুটোর পরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব আমাদের যে ক্যালকুলাসের অ্যানাদার পোর্শন দ্যাট ইজ দ্য ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা সেটা ওখানে পড়ে আসবো, ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে আফটার মিড পড়বো এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস একইভাবে উই উইল গেট টু নো অ্যাবাউট দ্য রুলস, দেন অ্যাকচুয়ালি এর বিজনেস অ্যাপ্লিকেশন আমরা সেটা সম্পর্কে জানবো। সো টিচিং মেথড যদি বলেন আমি যেটা বলছিলাম যে আমি এখানে আসলে হ্যান্ডস অন প্র্যাকটিসে বিশ্বাস করি। সো ম্যাথস গুলো আপনার যদি ধারণা হয় যে আমি কোনো স্লাইড শেয়ার করব সেখান থেকে আমি গগবাধা পড়িয়ে যাব, বিষয়টা সেরকম কোনোভাবেই না। এখানে আসলে আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা বলে যে আমি নিজেও ম্যাথস করব, আপনারাও আমার সাথে ম্যাথস করবেন, আমি এইভাবে হচ্ছে গিয়ে যাই এবং এখানে বলছে যে বোথ ওয়ে কমিউনিকেশন থাকে। এই ক্ষেত্রে আমার প্রধান যে এইখানে আসলে যে টুলস এন্ড টেকনোলজিটা আমি ইউজ করে থাকি দ্যাট ইজ ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। আমি বিজনেস ম্যাথমেটিক্সে একদম সর্বোচ্চ পরিমাণ ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দেই। অর্থাৎ দেখা যায় 2-1টা ক্লাসে মানে প্রত্যেকটা ক্লাসে না হোক 2-1টা ক্লাস পরপরই দেখা যায় যে ইনস্ট্যান্ট কিছু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দেই এবং সেখান থেকে মানে আমি ম্যাথস করালাম, করার পরে বলে যে আচ্ছা ঠিক আছে 5 মিনিট সময় দিলাম এই ম্যাথসটা সলভ করেছেন, দেন কিছু ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিই আপনারা ম্যাথসটা সলভ করেছেন এবং সেখান থেকে আমি ফিডব্যাকটা নেই এবং এটার উপর মার্কিং আছে বাই দা ওয়ে, আমি সেটাতেও আসবো যে মার্কিংটা আমি কিভাবে করব। এটা এখন আর একটু দেখিয়ে দিই যদি আপনার মনে হয় যে আসলে ম্যাডাম কিভাবে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস আমাদের সাথে করবে বা ম্যাডাম কিভাবে আসলে ম্যাথস প্র্যাকটিস করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেখানে যদি আমার কাছে যান আমি জাস্ট একটু দেখানোর জন্য বলছি যে আমি যেমন আমি হোয়াইট বোর্ড শেয়ার করলাম। তো দেখেন আমি চাইলে হোয়াইট বোর্ডে লিখতে পারি। সো ম্যাথ আসলে লেখা তো কোনো ব্যাপার না, আমি লিখছি, মাল্টিপ্লিকেশন করছি, সেখানে কিন্তু আমি লিখে ম্যাথস করতে পারবো। সো এখানে আসলে আমার এই বিষয়টা থাকবেই যে আমি এখানে আসলে প্র্যাকটিসটা করেই থাকি বা রাইট আপ করে থাকি এবং আমি দেখা যায় যে ইভেন এখানে গ্রাফও ড্র করা যায়। যেমন আমি গ্রাফ একটা এক্স অ্যাক্সিস ড্র করে ফেললাম, দেন আমি ওয়াই অ্যাক্সিস ড্র করে ফেলছি। সো আমি চাইলে কিন্তু গ্রাফও যেখানে ড্র করতে পারছি, তাহলে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আমি সবকিছুই করতে পারবো। আমি জাস্ট হচ্ছে কি একটা সাপ্লাই কার সরি একটা ডিমান্ড কার্ভ ড্র করলাম, দেন ডাউনওয়ার্ড স্লোপিং, বা আমার কাছে মনে হলো আমি একটা সাপ্লাই কার্ভ ড্র করবো, দুটোই ড্র করলাম, দেন এদের পাসিং পয়েন্ট থেকে ইকুইলিব্রিয়াম পেয়ে গেলাম। সো দেখেন সবকিছুই কিন্তু করতে পারছি। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু
হ্যান্ডস অন প্র্যাকটিস, যেটা যে আমি নিজেও হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে যে আমি নিজেও ম্যাথসটা করবো এবং সাথে হচ্ছে গিয়ে আপনারা আমার সাথে করবেন, এটাই হচ্ছে গিয়ে এই কোর্সের বিষয়, এটা আসবে। ওকে, দ্য নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে জেনারেল রুলস। আমি একটা জিনিস আমি এটা আজকে ক্লাসে একটু স্ট্রিক্টলি বলে দিই, কাইন্ডলি বিজনেস ম্যাথমেটিক্স ক্লাসটা যখন করতে আসবেন, আমি আজকের ক্লাসে রিকোয়েস্ট করছি নেক্সট আর কোনো ক্লাসে করব না। বিজনেস ম্যাথমেটিক্স খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স। আপনারা যদি সিনিয়র লেভেলের কোনো স্টুডেন্ট মানে যদি একটু সিনিয়র লেভেলের কোর্স গুলো করেছেন তাহলে ইউ উইল গেট টু নো। এরপরে যে কোর্সেস গুলো আসবে স্পেশালি 300 লেভেলের কোর্স গুলো, আমি প্রোডাকশন এন্ড অপারেশন ম্যানেজমেন্টের কথা বলতে পারি, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কথা বলতে পারি, রিসার্চ মেথোডোলজি, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই যে কোর্স গুলো বলছি, ইভেন 300 লেভেলে যে আমাদের যে ওপেন ইলেকটিভ কোর্সেস গুলো আছে সেখানে আমাদের বেশ ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হয়। সেই কোর্স গুলো বেসিক জিনিসগুলো কিন্তু আমরা এই কোর্স থেকে শিখবো। তো আপনি যদি এই কোর্স থেকে না শিখেছেন, পরবর্তীতে এই কোর্স গুলো যারা নেবেন তারা আমাকে দিবে বকা যে কোন টিচার শিখিয়েছে সিম্পল মেট্রিক্স করতে পারে না বা একটু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কিছুই বোঝে না। সো আমার কথাই এটা যে যেহেতু এই কোর্সে শিখতে হবে, এটা অনলাইন হোক অফলাইন হোক, আপনাকে আমার ক্লাস এটা শুরু হওয়ার আগে একটা খাতা কলম নিয়ে বসবেন। আমি যদি একটা দাগও দেই, আপনি আপনার খাতার মধ্যে একটা সেই স্ট্রেট লাইনটা ড্র করবেন। বিষয়টাই হচ্ছে এরকম, খাতা কলম নিয়ে একদম সিরিয়াস মোডে এই ক্লাসটা করতে, যে আমি বাসার বাইরে বসে আছি বা ওখানে বসে আছি পরে রেকর্ডেড ভার্সন দেখে নিব, এই কাজটা কাইন্ডলি আমার এই কোর্সের ক্ষেত্রে করবেন না। এই কোর্সটা ওরকম না, এই কোর্সটা হ্যান্ডস অন প্র্যাকটিসের কোর্স, আদারওয়াইজ আসলে কিন্তু কোর্সে ভালো করতে পারবেন না। আমি লাস্ট সেমিস্টারের এক্সপিরিয়েন্স বলি, লাস্ট সেমিস্টারে আমার বেশ ভালো স্টুডেন্ট ছিল এবং তারা ভালো স্টুডেন্ট, বাই দ্য ওয়ে আমি যাদেরকে পেয়েছি, আমি ফাইনালি যখন রেজাল্ট গ্রেড সাবমিশন করলাম আমি দেখলাম 1/3 স্টুডেন্ট তারা খুব ভালো করেছে, 1/3 একদমই খুব খারাপ অবস্থা। মানে আমি যদি 3টে ভাগ করি, ধরেন আমি যদি 45 জন স্টুডেন্ট বলি, 15 জন বেশ ভালো করেছেন, মানে A-, আমি এগুলোকে খুব ভালো সিজিপিএ মনে করি বিজনেস ম্যাথমেটিক্স এ। সো A-, আছে। বাকি 1/3 এর অবস্থা এত খারাপ যে তাদের পাশ নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। এবং আমি একটা স্টুডেন্টের কথা বলতে পারি, সে হচ্ছে গিয়ে আপনার দ্যাট ওয়াজ হিজ লাস্ট সেমিস্টার, তারপর সেই সেমিস্টারে কিন্তু সে বিজনেস ম্যাথমেটিক্স এ ফেল করেছে। তো ওটাই বলছিলাম যে খারাপ করলে একদম খুব খারাপ হয়ে যায়, বিকজ বিজনেস মানে ম্যাথমেটিক্যাল কোর্স, আপনি ভুল করা মানে হচ্ছে পুরো ম্যাথস আপনার ভুল, আমি আপনাকে মার্কস দেওয়ার জায়গা পাবো না। সো ভুলটা হয়ে যায়। তো এইটার যদি না করতে চান সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ক্লাসটা একটু সিনসিয়ারলি, এই যে বললাম যে একটু লেকচার নিতেই হবে, সেভাবে ক্লাসটা নেওয়া। সো আমার জন্য ক্লাস অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি, এই জন্যই আমি এটা এখানে লিখেছি যে ক্লাস অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি ফর দিস কোর্স। এই কোর্সে ক্লাস অ্যাটেন্ডেন্স এর বাহিরে কোনো কথা হবে না যে আমি ঠিক আছে ম্যাডাম এই সমস্যা, আমি পরে রেকর্ডেড ভার্সন দেখে নিব, একটু মার্কস দিয়ে দেন। আমি কিন্তু এই ধরনের কোনো কিছু এখানে মানি না। আপনাকে ক্লাস অ্যাটেন্ডেন্সটা আপনার ম্যান্ডেটরি, আপনাকে ক্লাস অ্যাটেন্ডেন্স ফলো করতেই হবে। আচ্ছা, দেন আসি আমি আরো কিছু ক্লাস টেস্ট তো নিবই, এবং আমি আর একটা জিনিস দিই সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। সেটাতে কিন্তু আমি কোনো ধরনের কপি একদমই পছন্দ করি না। আপনি চাইলে হচ্ছে গিয়ে সুন্দর কি বলা যায় যে আপনি কপি আপনার দরকার, আপনি আপনার মতো করেন, ম্যাথস ভুল করেন, দেন আমি কিন্তু আপনার কাছ থেকে ফাইন্ড আউট করবো যে ঠিক আছে ও ভুল করছে, ঠিক আছে ভুলগুলো কোথায়, সেখান থেকে কিন্তু আমি সলভ করি। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি কপি করতে থাকেন, আমি কিন্তু হেল্পলেস হয়ে যাবো, আমি আপনাকে হেল্প করতে পারবো না। তো আমি কোনো ধরনের কপি করা এই কোর্সে একদমই পছন্দ করি না। এবং আমি ফাইনাল কোশ্চেন আপনাদের অ্যাসাইনমেন্টই দিই বা যেই ফর্মে আপনাদের অ্যাসেসমেন্টটা হোক না কেন, আমার ক্লাস যদি প্রিভিয়াসলি পেয়ে থাকেন, আপনাদের মনে এই আইডিয়াটা আছে, আমি কোশ্চেনটা এমন ভাবে মেক করি যে কোশ্চেনটা সবার জন্য কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট হয়ে যায়, সো দ্যাট আপনি চাইলেও এই কোর্সে অন্য থেকে দেখে কপি করতে পারবেন না। সো আপনার বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই কোর্সে থাকতেই হবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে তাহলে কিন্তু হচ্ছে গিয়ে প্রবলেমটা, বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে এই প্রবলেমটা কিন্তু আপনারা ফেস করতে থাকবেন, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে,
দেন আসলে আমি মার্কস ডিস্ট্রিবিউশনে যেতে চাচ্ছি, তাহলে আসলে আরো বাকি বিষয়গুলোতে আমরা আসতে পারবো। এখন আমি একটু আগে বলছিলাম যে কিছু স্টুডেন্ট খুব ভালো করেছে আর কিছু স্টুডেন্ট বেশ খারাপ করেছে। তো বেশ খারাপ স্টুডেন্ট গুলো দিয়ে আসি যে কেন তারা আসলে খারাপটা করেছে এবং কি করলে আসলে আমরা খারাপটা করব না। তো এখানে যদি মার্কস ডিস্ট্রিবিউশন আপনারা খেয়াল করে দেখেন, আমরা একটা বেশ বড় পোর্শনের মার্কস আমি দেখতে পাচ্ছি হুইচ ইজ 35, এটা আমরা পাবো হচ্ছে গিয়ে ক্লাসের বাইরের অ্যাক্টিভিটিস থেকে, লাইক ক্লাস অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট এন্ড কুইজ এন্ড প্রেজেন্টেশন। সো 35 মার্কস আমি যেটা বলছি এটা কিন্তু পুয়ার মার্কস না, 35 এটা হিউজ মার্ক। আপনি যদি মনে করেন যে বিজনেস ম্যাথমেটিক্সে আমি শুধু মিড আর ফাইনাল দিয়ে ম্যাডাম পাস করে যাব, আই এম সরি টু সে ইটস নট ইজি ফর ইউ। আপনি মিড ফাইনাল দিয়ে পাস করা খুবই টাফ বিজনেস ম্যাথমেটিক্সে। ওই যে বললাম যে যেহেতু আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন আমি বুঝতেই পারছি, তখন আপনার আসলে বেসিকটা কেমন হবে। তো আপনার জন্য কিন্তু ক্লাস মানে কন্টিনিউ করাটা মানে তখন দেখা যায় যে পাস ফেল নিয়ে যে বললাম এটা টানাটানি পড়েছে। এবং আবারও বলছি আপনি যদি ফেল করেন আমি কিন্তু আপনাকে পাস করাই দিব না। তো আবারও বলছি ক্লাসটা একটু রেগুলার অ্যাটেন্ড করতে। এখন আসি ক্লাস অ্যাটেন্ডেন্স, আমরা তো জানি 5 মার্কস আছে। এখন যারা রেগুলার বেসিসে ক্লাস করেন আমি তাদেরকে 5 আউট অফ 5 দিই। অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু আসি। অ্যাসাইনমেন্টে আসলে আমি এই যে একটু আগে বলছিলাম যে অ্যাসাইনমেন্টে এটা আসলে আমরা আরেকটা এটা নাম দেই, সেটা হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্ট। আমরা বিবিএ তে যখন মার্কিংটা করি এটা দুইটা বেসিস আছে, এটা অ্যাসাইনমেন্ট আর গ্রুপ অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাক্টিভিটিস যেটাকে বলে। তো এটাই আসলে আমি মার্কসটা দিব আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থেকে। এই যে প্রত্যেকটা বলছিলাম যে আমার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থাকবে, তো সেখান থেকে আসলে আমি আপনাদের মার্কিংটা করবো। আমি এটা একটু দেখিয়ে দিব আপনাদের গুগল ক্লাসরুমে অন্য একটা আচ্ছা আমি একটু দেখাইও দিই তাহলে বুঝবেন যে গুগল ক্লাসরুম থেকে কিভাবে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা আমি কাউন্ট করে এনেছি। এটা তো আপনাদের কোর্স, আমি একটা প্রিভিয়াস কোর্সে যাচ্ছি। সো ওদের যদি ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দেখেন, আমি একটা আলাদা অ্যানাউন্সমেন্টে রেখেছিলাম। আচ্ছা এই কোর্সও না যায়, অন্য বিজনেস ম্যাথমেটিক্সটাতে দেখাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা থেকে দেখাচ্ছি। তো এখানে আসলে আমি অ্যানাউন্সমেন্ট আকারে রেখেছিলাম এই যে ব্রেকআউট রুম। তো এভাবে আসলে দেখা যাবে কি যে আমি ব্রেকআউট রুম আলাদা এখানে আসলে একটা টপিক ক্রিয়েট করব। সো টপিকটা হচ্ছে গিয়ে সেখান থেকে আপনারা আসলে পাবেন। তো ওখানে হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম মানে আমি এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছি, তো ওরা ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস গুলো কি করেছে আমাকে এখানে স্ট্রিমে আপলোড করে দিয়েছে। আমি আপনাদের কোর্সের জন্য অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমি এটা আপনার যেটাকে বলা যায় যে আমি আলাদা করে একটা ফোল্ডারই ক্রিয়েট করবো, এবং এটা একটা না এটা বেশ কয়েকটা আমার গত সেমিস্টারের কোর্স অলরেডি আমি আর্কাইভ করে ফেলেছি বলে আমি এখন ওটা দেখাচ্ছি না। তো এরকম আলাদা একটা ফোল্ডার থাকবে, সেখানে হচ্ছে কি আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস গুলো আপনারা চাইলেই সাবমিট করতে পারবেন। তো এবং এই ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর খুব রেগুলার বেসিসে রিপিটেড হবে। আমি এটাকে বললাম যে আমি দুই একটা ক্লাস পর পরে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস গুলো দিয়ে থাকি। তো সেখান থেকে আসলে আমি এটা নিব। এরপরে আসি হচ্ছে গিয়ে যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস আমি আসলে ইনস্ট্রাকশন দিয়ে দিব, অর্থাৎ এটা গ্রুপ অ্যাক্টিভিটিস থাকবে, আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করবেন না, এখানে আপনার গ্রুপের সাথে আপনি কাজ করবেন এবং সেখান থেকে এখানে মার্কসটা আপনি পাবেন। দেন আসবে হচ্ছে কি ক্লাস টেস্ট এন্ড কুইজেস। ক্লাস টেস্ট কুইজে আমার যেটা হচ্ছে যে আমি দুইটা ক্লাস টেস্ট নেই, এবং আমি এটাও একই জিনিস বলবো যে ইটস ম্যান্ডেটরি ফর ইউ টু অ্যাটেন্ড দ্য বোথ অফ দ্য ক্লাস টেস্ট। দেন যেটা আছে সেটা হচ্ছে কি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনে যেটা আমি জানি না এটা আপনার জন্য খুশির খবর কিনা দুঃখের খবর, আমি বিজনেস ম্যাথমেটিক্সে প্রেজেন্টেশন নিই না। প্রেজেন্টেশন না নিয়ে আমি আসলে এই মার্কসটা অন্য জায়গা থেকে অ্যাডজাস্ট করে আসি, সেটা একটু দেখাচ্ছি কোথা থেকে আসলে মার্কসটা আমি অ্যাডজাস্ট করব। সেটার জন্য আবারও একটা প্রিভিয়াস ক্লাসেই যাচ্ছি। ওদের ক্লাস স্ট্রিমটা যদি দেখেন এখানে একটা টপিক ছিল, সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, আলাদা একটা টপিক ছিল, সাব টপিক। এখানে দেখতে পাবেন যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের আন্ডারে আমি এখানে একটা দেখাচ্ছি এরকম। ওরা আসলে এখানে কিছু যেটাকে হয় যে এখানে কিছু গুগল ডকে ওরা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট আপলোড করেছিল।
আচ্ছা, আমার মনে হয় আমার জন্য বেটার আমি আর্কাইভ ক্লাসটা থেকে লাস্ট সেমিস্টারের কোর্সটা নিয়ে আসি। ফল ছিল এটা, ফল না, এটা তো আচ্ছা, এই তো দেখতে পাচ্ছেন। সো এটা কি দেখতে পাচ্ছেন সবাই? কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আমি এই পোর্শনে এসেছি। Yes, ma'am. আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন ওরা 3টা পোর্শনে ওরা সাবমিট করেছে। এখন 3টা পোর্শন আসলে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সাবমিট করার কি আছে? এটা আসলে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমি প্রত্যেকটা ক্লাস শেষেই আপনাকে কিছু কাজ দিব, ঠিক আছে? মানে ক্লাস শেষে কাজ মানে কি কাইন্ড অফ হচ্ছে গিয়ে আমি একটু অ্যাসাইনমেন্টে ওপেনও করে দেখাই, তাহলে আসলে ওনারটা তো কন্টিনিউয়াসলি না, যেমন শ্রাবন্তীটা দেখাচ্ছে। সো কন্টিনিউ মানে এখানে যেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ক্লাস শেষে আপনাকে একটা দুটো ম্যাথস দিতে পারি, কিছু ডেফিনেশন, এবং আমি বলেও দিব যে কোন ফর্মে আপনি হচ্ছেন এটা লিখবে। যেমন আমি এটা একটা স্টুডেন্টে দেখাচ্ছি, এটা হচ্ছে ওর ফার্স্ট স্টেজ সাবমিশন যেটা সেটা ছিল। তো সেখানে দেখেন সে কি করেছে, আমি বলেছি যেমন ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স যখন করাচ্ছি সেখানে আমি বলে দিয়েছি। তো এরকম হ্যান্ড রিটেন একটা পার্ট আপনার থাকবে। আপনি কি করবেন, প্রত্যেকটা ক্লাস শেষে আমি যেটা বলবো সেটা একটা A4 সাইজের পেপার হতে পারে বা একটা লেকচার আপনার একটা কপি থাকতে পারে, সেখানে আপনি রেগুলার বেসিসে করতে থাকবেন। এবং আমি সেখানে কিছু প্র্যাকটিস ম্যাথস দেব, আমি সেখানে হচ্ছে গিয়ে আপনার রিটেন কিছু পার্ট দিব। তো এভাবে সেই পার্ট গুলো আপনি হচ্ছেন গিয়ে কন্টিনিউয়াসলি করতে থাকবেন। এবং আমি নর্মালি যেটা করি, ক্লাস টেস্ট যখন হয় তখন একবার বলি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা সাবমিট করুন, এভাবে আপনি এটা কম্পাইল করতে থাকবেন। অর্থাৎ আজকে ধরেন ক্লাসে দুটো ম্যাথ দিলাম, আপনি এটা এখানে রেখে দিলেন, পরে ক্লাসে দুটো ম্যাথস দিলাম সেটাও রেখে দিলেন, এভাবে করে করতে থাকবেন। করতে 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 দেখবেন যে এটা কিন্তু একটা বিশাল একটা কর্মযজ্ঞে দাঁড়াবে ওর। এটা যদি দেখেন, এটা এটা অলরেডি আমি দেখতে পাচ্ছিলাম এখানে প্রায় 20টার মতো পেজ ছিল। সো এটা কিন্তু সে জাস্ট ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স ফার্স্ট চ্যাপ্টারে যে আমার যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট ছিল সেটা কিন্তু সে করেছে এখান থেকে। সো এইভাবে করে কিন্তু আস্তে আস্তে আমি এরকম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নিতে থাকবো, এবং সেটা হচ্ছে গিয়ে নিব 3টা স্টেজে নিয়ে। আমি এখানে 3টা স্টেজ দেখাচ্ছিলাম। অর্থাৎ একটা নেই হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় ক্লাস টেস্টের আগে বা পরে, দেন সেকেন্ডটা নেই হচ্ছে আফটার মিড, আর একটা নেই হচ্ছে কি ফাইনাল এক্সামের পরে। তো এইভাবে করে আপনি আস্তে আস্তে আপনার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি সাবমিট মানে করতে থাকবেন, এবং আমি যখন বলবো এরকম ফোল্ডার ক্রিয়েট করবো সেই ফোল্ডারে আপনি এটা সাবমিট করবেন। এবং এই কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের উপর বেসিস করে আমি হচ্ছে কি আপনাদেরকে যে ইন্ডিভিজুয়াল, এটা আপনার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, সো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন যেটা সেটার মার্কসটা আমি আপনাদেরকে দিয়ে থাকবো। এবার আসে ওদের ক্লাসে ব্রেকআউট রুম আমি করিয়েছি, মানে ওদের ক্লাসটা ব্রেকআউট রুমটা হচ্ছে গিয়ে আলাদা করে এভাবে টপিকের আন্ডারে দেওয়া ছিল। তো ওই জন্য আমি এটা দেখাতে আমার সুবিধা হবে বলে আমি এখানে আসলাম। সো ঠিক একই ভাবে এই যে দেখেন ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস আমি কিন্তু বেশ বেশ অনেকগুলো ব্রেকআউট রুম ওদেরকে নিয়েছি। যেমন মেট্রিসেস ছিল, ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে ছিল, দেন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের উপরে ছিল। এরকম অর্থাৎ ব্রেকআউট রুমও আমি দিব, এবং সেই ব্রেকআউট রুমে আপনি হচ্ছেন গিয়ে এখানে কিন্তু কাজ করে থাকবেন যে ব্রেকআউট রুমে আপনি কিভাবে কি কি করছেন সেটা। সো ব্রেকআউট রুমটা কি হবে, ব্রেকআউট রুমে হচ্ছে গিয়ে আমি ওই যে বললাম যে ক্লাস শেষে হয়তো একটা ম্যাথস করতে দিলাম, তো সেই ম্যাথসটা আপনি হচ্ছেন ব্রেকআউট রুম থেকে করে আসবেন, করে আসার পর যে ফোল্ডারটা থাকবে সেখানে সাবমিট করবো, সেই ওয়াইজ আপনাকে কিন্তু আমি মার্কিং করে থাকবো। এবং সো এটা আরেকটা একটু দেখিয়ে নেই, আমি যদি একটু ভালোভাবে দেখাই, এই সেকশনটা আমার খুব ভালো সেকশন ছিল এই জন্যই দেখাচ্ছি। যদি খেয়াল করে দেখেন, সিআর কিন্তু কন্টিনিউয়াসলি একটা আপডেট দিয়ে গেছে যে সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কি কি করতে হবে। আমার ক্লাসের আমি আসলে যাকে সিআর বানাবো তাকে কিন্তু এই একটা কাজ তাকে করতেই হবে, যে প্রত্যেকটা ক্লাস অর্থাৎ লেকচার ওয়াইজ আপনাকে কিন্তু লিখে দিতে হবে যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কি কি আসবে। সেটা আপনি এরকম জাস্ট হচ্ছে গিয়ে এখানে একটা পোস্ট আকারেও দিয়ে দিতে পারেন, উনি যেমন অনেক ক্ষেত্রে ইমেজ আপলোড করে দিয়েছে,
তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা কিন্তু এখানে এইভাবে থাকবে, এই যে যেমন ধরেন চ্যাপ্টার 19 থেকে যে 6 formulas with the example and then the upper lower limit with the example, এইভাবে জাস্ট লেখা। সো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিন্তু সিআর একটু ক্লাসে পোস্ট করে দিবেন রেগুলার বেসিসে। আমি 2জন সিআর রাখবো। সো যদি সিআর অ্যাবসেন্ট থাকেন তাহলে যে সেকেন্ড যে সিআর থাকবে সে এরা 2জন মিলে হচ্ছে কি আপলোডটা করবেন, সো দ্যাট যিনি ক্লাস মিস করবেন তারও কিন্তু একটা ধারণা থাকবে যে আজকের ক্লাসে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আসলে ম্যাডাম কি দিয়েছেন এবং সেটা অনুযায়ী উনি স্টাডি করে নেবেন। So continuous assignment I think clear করতে পারছি। If you have any question regarding this thing you can ask me. কারোর কোনো কোশ্চেন আছে কিনা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের ব্যাপারে, যে যে প্রেজেন্টেশনটা আমি নিচ্ছি না সেটার এগেইনস্টে যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের নিচে আদৌ জিনিসটা কি, আর কি কোনো কোশ্চেন আছে? ব্রেকআউট রুমের ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, ব্রেকআউট রুম হচ্ছে, ব্রেকআউট রুম তো কখনো জয়েন করেছেন স্যার? জি ম্যাম। আচ্ছা, ব্রেকআউট রুমে কি হয়, টিচার কিছু অ্যাক্টিভিটিস দেয় না, জি ম্যাম। সেটা করে আসতে হয়, সেটার উপর মার্কিং হয়। তো আমিও এটাকে দিই। তো এখন আমি অ্যাজ এ টিচার আমি অ্যাক্টিভিটিস, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল টু কোর্স, আমি এটা কোনো একটা ম্যাথ সলভ করতে দিব। সো আপনি ব্রেকআউট রুমে যাবেন, ক্লাসে সবার সাথে বসে ম্যাথসটা সলভ করবেন, করে আমি এরকম একইভাবে একটা ফোল্ডার আপলোড করে দেবো, সেই ওখানে আপনি জাস্ট হচ্ছে কি আপনার কাজটা আপলোড করে দিবেন ছবি তুলে, বা ওয়ার্ড ফাইলে যদি করে থাকেন ওয়ার্ড ফাইলটা আপলোড করেন, এনি মানে যে কোনো একটা ফর্মে আপনি হচ্ছেন গিয়ে কাজটা করবেন। এবার বুঝেছেন? জি ম্যাম বুঝছি। এখন কথা হচ্ছে কি ব্রেকআউট রুমে ম্যাডাম আমি তো একা হেল্পে কিভাবে করব, ওই জন্যই তো এটা ব্রেকআউট রুম, এবং এখানে আমি এটা বলেছি এটা গ্রুপ অ্যাসাইনমেন্ট। সো ব্রেকআউট রুমে আমি যেটা করি, একটা ব্রেকআউট রুমে সবার মার্কস সেম থাকে। সো সাপোজ দ্যাট মিস্টার এক্স ওয়াই জেড 3জন ব্রেকআউট রুমে আছেন, শুধু এক্স পারে ওয়াই জেড পারে না। এখন এক্স কি করলো, সে নিজে ম্যাথসটা করে আপলোড করে দিল, কিন্তু ওয়াই জেড পারলো না। কিন্তু আমি কি বলেছিলাম যে সবার মার্কসটা এভারেজ হবে। সো এক্স পেলো ধরেন 10 out of 10, কিন্তু ওয়াই জেড পেয়েছে 0 কিন্তু আমি তো এভারেজ মার্কিং করবো। সো 3জনের মার্কস মিলে কত হইলো, 10 হলো না? তখন এভারেজে মার্কস পেয়ে যাবে সব 3জনই 3 or 3.33। সো এটাই হচ্ছে বিষয়। ব্রেকআউট রুমে আমি সাধারণত যাদেরকে একটা ব্রেকআউট রুমে রাখি সবাইকে সেম মার্কসটা দিই। এই কারণে আপনি একা পারলেন বাকিদেরকে হেল্প করলেন এইভাবে পার পেয়ে যাবেন, বিষয়টা এরকম হবে না। আপনাকেও কাজ করতে হবে, সাথে আপনার বন্ধুদেরকেও হেল্প করতে হবে যাতে তারাও জিনিসটা ঠিক মতো করতে পারে, আদারওয়াইজ আপনিও মার্কস পাবেন না, ওরাও যদি খারাপ করে ওরাও মার্কস। সো অ্যাকুরেসিটা সবারই ঠিক থাকতে হবে, ব্রেকআউট রুমে সবারই কাজটা একইভাবে করতে হয়। জি বলেন। টিম ওয়ার্ক হইতে হবে। জি 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 বলেন। টিম ওয়ার্ক হইতে হবে। হ্যাঁ, টিম ওয়ার্ক হতে হবে, ওনার কথাটা ভালো বলেছে, টিম ওয়ার্ক থাকতে হবে। অর্থাৎ সেখানে আমি একা পারলাম বাকিরা পারলো না, আসলে সেভাবে করে ব্রেকআউট রুম থেকে মার্কিংটা করি না। ম্যাম তাহলে ওই মার্কিংটা একটা প্রেজেন্টেশনের মতই হয়ে গেল, ঘুরে ফিরে প্রেজেন্টেশনের মতো, যে প্রেজেন্টেশন সবাই প্রেজেন্টেশন দিবে, নাম্বার সবাই মিলে পাবে। প্রেজেন্টেশনে আসলে কি ফ্রি রাইডার হওয়ার কিছু সুযোগ থাকে, ব্রেকআউট রুমের সুযোগ নেই। জি না, মার্কিংটা বললাম ম্যাম। মার্কিং, হ্যাঁ মার্কিংটা ঠিক আছে, আপনি হয়তো তাদেরকে ফোর্স করতে পারেন, কিন্তু মানে প্রেজেন্টেশন অনেক ক্ষেত্রে কেউ একদমই প্রেজেন্টেশনে কিচ্ছু করে না, ফ্রি রাইডার তো বুঝতে পারছেন বেনিফিটসটা পায়, কিন্তু অ্যাকচুয়ালি জি দে আর ম্যাম। নট ডুইং এনিথিং। সো ফ্রি রাইডার হওয়ার বিষয়টা আসলে ব্রেকআউট রুমে কম থাকে, কারণ ওই যে আমি বলছি, এবং আমি একটা ব্রেকআউট রুম দিলে বুঝবেন যে দেখা যাচ্ছে যে তাজিবকেও যেটা আপলোড করতে হবে, লাইক সেটা সোলাইমানকেও আপলোড করতে হবে, সেটা পাপনকেও আপলোড করতে হবে, বা মিমকেও আপলোড করতে হবে। তো সবাইকেই কাজটা করতে হবে, করে একই গ্রুপের সবাই কাজটা করবে, করে আপলোড করবেন, ইন্ডিভিজুয়ালি আপলোড করবে। কিন্তু আমি দেখে নিব যে ব্রেকআউট রুম 1, 2 না 3 তে আছেন, এবং সেই বেসে মার্কিংটা করবো যে ব্রেকআউট রুম 1 এ ধরেন মিম ভুল করেছে, বাকিরা ঠিক। সো কিন্তু মিমের এই ভুলের জন্য কিন্তু মিম একা কম্পেনসেট হবে না, বাকিরা সবাই কম্পেনসেট হবে। এটাই ছিল, এটাই বলতে চাচ্ছিলাম। সো ব্রেকআউট রুমটা আসলে এইভাবে দিই। আরেকটু আমি আসলে ব্রেকআউট রুম দিলে তো অবভিয়াসলি আলোচনা করব কিভাবে দিচ্ছি, কেমনে দিব, তখন আরো ডিটেল আসবো। আচ্ছা, ফাইনালি মিড ফাইনালে আসি। মিড ফাইনাল যেটা হবে, যেটা ইউনিভার্সিটি ডিসিশন ওয়াইজ আসবে, ইউনিভার্সিটি যেভাবে চান আমি ঠিক সেভাবে মিড ফাইনালটা আপনাদের নিব। ওকে, এবার হচ্ছে গিয়ে আমার একটা জিনিস, আমি যেটা একটা ক্যালকুলেশন সবসময় করে দেখাই অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, বা বারবার বলছিলাম যে প্লিজ ক্লাসটা অ্যাটেন্ড করেন। দেখেন অ্যাটেন্ডেন্সে মাত্র 5 মার্কস, আপনার কাছে মনে হতে পারে যে মাত্রই বলে নিলাম যে 5 মার্কস আমার আসলে কিচ্ছু আসে যায় না ম্যাডাম, আমি করব না ক্লাস, আপনার রেকর্ডেড ভার্সন তো এমনিই পেয়ে যাবো, ওখান থেকে আমি ক্লাস করে নিব। তো এটার ব্যাপারে একটু বলি। হ্যাঁ,
স্যার দেখেন, আমি একদম অন এভারেজ একটা হিসাব দেখাচ্ছি। আমি ধরে নিলাম যে যদি একটু আমি ধরলাম যে আপনার কোনো ওয়েভার নাই, কিছু নাই, তাহলে এই কোর্সটা করতে অলমোস্ট 10,000 টাকা আপনার স্পেন্ড করতে হবে একটা সেমিস্টারে। সো 10,000 টাকা যদি পে করতে হয়, আমি যত যাই করি, যেমন লাস্ট সেমিস্টারে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, অনেকগুলো এক্সট্রা ক্লাস নিয়েও আমি 24টা মনে হয় ক্লাস নিয়েছিলাম, আর মানে 26টা নিয়েছিলাম, তো আমি 24টাই ধরি। অন এভারেজ আমি 24 ক্লাসেস নিতে পারি। তো আপনি যদি পার ক্লাসের ভ্যালু এখান থেকে ফাইন্ড আউট করেন, এখানে পার ক্লাসের ভ্যালু আসে কত, একটু কেউ হিসাব করেন তো ইনস্ট্যান্ট। 10,000 ডিভাইডেড বাই 24 কত আসে? কে একটু ক্যালকুলেশন করেন, করে আমাকে বলেন। 417 টাকা। 417 টাকা। সো হুইচ মিনস এই 417 টাকা হচ্ছে ইউর পার ক্লাস ভ্যালু। বুঝতে পারছেন? অর্থাৎ পার ক্লাসে যে আমি এই 417 টাকা আপনি পে না করলে আমার পার ক্লাসে আপনি আসতে পারবেন না। এখন আমি ধরে নিলাম যে আপনি চিন্তা করলেন আমি ক্লাস করব না। এখন পাপন চিন্তা করছে যে ও আমার ক্লাস করবে না, ও আমার ক্লাসে আসলো না। তো এই যে আমি ক্লাস টাইমের পরে যদি পাপন আমাকে ফোন দেয় যা খুশি তাই, কারণ বাসায় এসে বসে থাকে, আমি কি বাধ্য ওকে এই ক্লাস লেকচারটা ওর সাথে শেয়ার করতে বা আবার ওকে নতুন করে বোঝাতে? একমাত্র যখন ও আমার ক্লাসে আসবে, No, ক্লাস ma'am. টাইমে যদি আস্ক করে, তখন হচ্ছে গিয়ে আমি ওর সাথে এটা শেয়ার করতে বাধ্য। তো ও যখন আমার ক্লাসে আসবে না, হুইচ মিনস এই 417 টাকা কি হলো? নষ্ট হলো না? তো এইভাবে আপনি মানে অলমোস্ট, আমি এটাকে 500 টাকাই একটু রাউন্ড ফিগার হিসেবে ধরি, অর্থাৎ আপনি একটা ক্লাস না করা মানে হচ্ছে আপনার অলমোস্ট 500 টাকা লস হয়ে যাচ্ছে, এবং এটা নন রিফান্ডেবল। অর্থাৎ আপনি ক্লাস করার আগে যে রেজিস্ট্রেশন করে আসছেন, আদারওয়াইজ আমার ক্লাসে আসতে পারবেন না, এরকম হচ্ছিল বিষয়টা। তো ক্লাস করার আগে যেখানে রেজিস্ট্রেশন করা, ক্লাস করার আগে যেখানে হচ্ছে গিয়ে আপনার ক্লাসে আপনি জয়েন করে ফেলছেন, মানে পেমেন্ট করে আসেন, তাহলে আপনার কি উচিত না যে ক্লাসটা আসলে প্রপার ওয়েতে করা? কারণ এই যে যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন, এটা নন রিফান্ডেবল, এটা ব্যাক করে আসবে না। এবং দেখেন, আমার কিন্তু অসুবিধা নেই, আমার ক্লাসে যে নাম্বার অফ স্টুডেন্ট কম হয় আমার উল্টো আরো সুবিধা। আমি কম স্টুডেন্ট নিয়ে একটা সময় ক্লাস নিয়ে শেষ করে ফেলতে আমার জন্য খুব ইজি হবে। বরঞ্চ আমি যদি মনে করি যে বেশি স্টুডেন্ট থাকে আমার জন্য অসুবিধা, কিন্তু আমি সেখানে বলছি যে না, প্লিজ ক্লাসটা করেন, ক্লাসে রেগুলার আসেন, ইটস ম্যান্ডেটরি, আসতেই হবে, শিখতেই হবে। কারণটা কি? কজ আমি অ্যাজ এ, যদি আমাকে বলেন, আমি এই ভ্যালুটা বুঝতে পারছি। দেখেন, আপনাকে কি কেউ যদি, আমি এখন ধরেন সাপোজ কাকে বলবো, প্রান্তিককে বললাম যে স্যার আমাকে 400 টাকাই দেন, যান 400 টাকা আমাকে দেন। প্রান্তিক চিন্তা করে যে ঠিক আছে, ম্যাডাম চেয়েছে, কোর্স টিচার দিয়ে দিলাম ফ্রি অফ কস্ট, কোনো কিছু না হয়ে সে আমাকে দিল। নেক্সট ক্লাসেও যদি ওকে বলি যে ঠিক আছে প্রান্তিক আজকে আবার 400 টাকা দেন, উনি কি আমাকে দিবে? আচ্ছা দেন, সেকেন্ড দিনও দিল, থার্ড দিনও যদি এসে বলি যে আবার 400 টাকা দেন, উনি কিন্তু দিবে না। উনি বললো যে ম্যাডাম আপনি এরকম প্রতি ক্লাসে 400 টাকা করে কেন চাচ্ছেন? তো বিষয়টা হচ্ছে যে পার ক্লাসের ভ্যালু তো আপনি দেখতেই পাচ্ছেন 400 টাকা। তো যদি আপনি আমার ক্লাস না করেন, তার মানে কি 400 টাকাটা আপনি নষ্ট করছেন, এবং নষ্টটাকে একদম নন রিফান্ডেবল। যে এই বেনিফিটসটা আপনার কোনোভাবে এই বেনিফিটসটা পাওয়া সম্ভব না। রেকর্ডেড ভার্সন ক্লাস থেকে আমরা লাইভ ক্লাসের বেনিফিটসটা কখনোই পেতে পারি না। এই জন্য আমি বারবার আমার স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করি যে কাইন্ডলি ক্লাসটাতে আসেন। এবার আমি আসি, দেখবেন যে আমি নর্মালি ক্লাস ডিলে হলে বা হচ্ছে গিয়ে ক্লাসে যদি কোনো প্রবলেম হয়, আমি নিজে খুব সরি বলি। কারণটা কি সেটা একটু বলছে। দেখেন, আমি অন এভারেজ ধরে না, আমার পার ক্লাসের ভ্যালু পার স্টুডেন্টের জন্য হচ্ছে 400 টাকা। তা আমি আরো একদম সিম্পল হিসেবে আসি, আমার এটা তো 50 জন স্টুডেন্ট যাই, সো 50 স্টুডেন্টস আমার ক্লাসে যদি আসে, হুইচ মিনস আমার এই কোর্সের ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে পার ক্লাসে 20,000 টাকা। আমরা যে জিডিপি ক্যালকুলেশন করি না, জিডিপিতে যেমন বলি না, দ্য টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসেস উইদিন এ কান্ট্রি উইদিন এ ইয়ার, দ্যাটস জিডিপি। জিডিপিতে আমার প্রত্যেকটা ক্লাসে ভ্যালু এরকম 20,000 টাকা হিসেবে যাচ্ছে। আপনি বলবেন ম্যাডাম আপনার ক্লাসের ভ্যালু একমাত্র 20,000 টাকা, বাকি ক্লাসগুলোর কি না? অবশ্যই প্রত্যেকটা ক্লাসের ভ্যালু এরকম 20,000 টাকা, এবং সেটা জিডিপিতে কন্ট্রিবিউট হচ্ছে। সো তাহলে আমরা এখন কি করব?
আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা ক্লাসটা একটু রেগুলার, মানে যদি মনে করেন যে নিজের পকেটে 400 টাকা আছে সেটা বুড়িগঙ্গার পানিতে ফেলে দিতে চাচ্ছেন না, তাহলে একটু কাইন্ডলি ক্লাসটা করেন। আর যদি মনে হয় যে না ম্যাডাম আমার অনেক টাকা আছে, উড়াধুরা অনেক টাকা পয়সা আছে, আমার এগুলা খরচ করলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি ক্লাসে এসেন, ওটা আমার কোনো সমস্যা নেই। আর আমি আমার এন্ড থেকে সাধারণত ক্লিয়ার থাকার চেষ্টা করি, কারণ আমি নিজেও বুঝি যে আমার ক্লাসের ভ্যালুটা কিরকম। সেই ভ্যালুটাকে মিনিমাইজ করার জন্য হলেও আমি হচ্ছে গিয়ে ক্লাসটা রেগুলার বেসিসে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, একটু সবাইকে রিকোয়েস্ট করবো চ্যাট বক্সে হচ্ছে নিজের নাম আর আইডিটা দিয়ে দিতে। আজকে অ্যাটেন্ডেন্সটা আমি এভাবে নিব, নেক্সট ক্লাস থেকে আমি আসলে রোল কল করবো, ম্যানুয়ালি আমি অ্যাটেন্ডেন্সটা নিব। এবং আর একটা কাজ আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি ক্লাস রেকর্ডিংটা কিভাবে শেয়ার করবো এটা একটু দেখাই নাই। তো সেটার জন্য একই রকম আমি ওদের গুগল ক্লাসরুমটাতেই যাচ্ছি। তো আমি ক্লাস রেকর্ডিংটা নর্মালি শেয়ার করি হচ্ছে গিয়ে আমার খুব ইজি একটা ওয়ে আছে, সেভাবে আমি শেয়ার করে থাকি। কোথায় গেল রেকর্ডেড ভার্সন অফ ক্লাসেস? সো আমি ক্লাস রেকর্ডিং গুলো এরকম আলাদা আর একটা ফোল্ডার আমি করে দেবো, এবং সেখানে দেখবেন যে আমি ক্লাস রেকর্ডিং গুলো শেয়ার করছি। এবং সেটা কি করছি দেখবেন যে আমি হচ্ছে গিয়ে এটা ইউটিউবে আপলোড করে দিই। আপনি আপনার গুগল ক্লাসরুমে গেলেই ওখানে লিংক পাবেন, এবং সেখান থেকে দেখবেন যে আমি কন্টেন্টটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে। আচ্ছা, একটু দেখেন, দেখলে বুঝবেন, আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে যে এই যে আমি দেখেন আমি কিন্তু ম্যাথসটা করছি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, আমি কিন্তু এখানে বোর্ডে লিখছি ম্যাথসটা বাই দ্য ওয়ে। ঠিক আছে, সো এরকম করে আমি কিন্তু ম্যাথসটা মানে প্র্যাকটিস করতে থাকবো। সো এখানে কিন্তু লিখছিলাম, এই যে দেখেন গুগল ক্লাসরুমের মানে ইউটিউবের সুবিধা কি, আমি ভিডিওটা কিন্তু মানে খুব স্মুথলি 5 সেকেন্ড করে করে হচ্ছে গিয়ে মানে টেনে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে ম্যাথসটা করে নিচ্ছি। তো মেইন কথা হচ্ছে গিয়ে আমি আমার যে রেকর্ডেড ভার্সন ক্লাস যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমি গুগল ক্লাসরুমে ড্রাইভ থেকে এভাবে শেয়ার করে দিই না। এখানে আমার কিছু বেনিফিটস আছে। আমার বেনিফিটসটা হচ্ছে গিয়ে যে আমার ড্রাইভের স্পেস থাকবে। অ্যান্ড গুগল ক্লাসরুমে আমি যেটা প্রবলেম ফেস করি, এভাবে শেয়ার করলে দেখা যায় যে আমার প্রচুর স্পেস নষ্ট হয়, এবং এটা খুব মানে ল্যাগ করে স্টুডেন্টদের এন্ড থেকে, দেখা যায় যে ওদেরটা ডাউনলোড করে নিতে ল্যাগ করে। তো আমি যদি এইভাবে শেয়ার করে দিই, আমার জন্য সুবিধাটা হচ্ছে কি আমার স্পেসও কম লাগে, এবং হচ্ছে কি স্টুডেন্টদের ওরা এই সুবিধাটা পায়। আর একটা বেনিফিটস আমার আছে, সেটা হচ্ছে কি ইটস এ কাইন্ড অফ ডকুমেন্টেশন। এই যে কত মানে কি বলা যায় যে এতদিন ধরে আমি কি কি কাজ করেছি, সেই ডকুমেন্টেশন গুলো কিন্তু আমি সবগুলো হচ্ছে গিয়ে এইখান থেকে পেয়ে যাচ্ছে। আমার দেখা যাচ্ছে যে আমার কোনো প্রকার কোনো অসুবিধা হয় না, এবং আমি খুব স্মুথলি আমার গত এতদিন ধরে যে আমি কোর্সটা নিচ্ছি, আমার যতগুলো অনলাইনে যতগুলো লেকচার ছিল সবগুলো কিন্তু আমার এখানে একটা ইনফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি এটা এখন আপনাদের এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, ম্যাডাম আমার হচ্ছে প্রাইভেসি কনসার্ন আছে, আমার আমার রেকর্ডিং আমার ইয়াটা হচ্ছে গিয়ে চলে যাবে, এটার জন্য দেখানোর জন্য আমি একটু আসছি। তো এটা হচ্ছে আমি যে লাস্ট কতগুলো ক্লাসের এই যে রেকর্ডিং ক্লাস রেকর্ডিং তো এখানে আপলোড করেই দিয়েছি। আমি একটু প্লে লিস্টটা দেখাই দিই, তাহলে আপনারা হচ্ছে ক্লিয়ার হবেন। আমি এখানে একদম প্লে লিস্ট ধরে আপলোড করে দিই। সো একটু যদি নোটিস করে থাকেন, অলরেডি আমি এই যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স, এটা আমার লাস্ট সেমিস্টারের কোর্স, এমবিএ এর কোর্স যেটা ছিল। সরি, কোথায় চলে গেল? এত স্মুথ আমার ল্যাপটপটার টাচটা এত স্মুথ। আচ্ছা, সো এখানে যদি দেখেন যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স অলরেডি আমি আনলিস্টেড করে দিয়েছি। আনলিস্টেড মিনিং হচ্ছে গিয়ে যে আমি যখন এই আনলিস্টেড আকারে শেয়ার করব, হুইচ মিনস যাদের কাছে এই ক্লাস লিংক গুলো আছে থ্রু দা গুগল ক্লাসরুম, একমাত্র ওরা এই ভিডিওস গুলো দেখতে পাবে, এটা পাবলিক প্ল্যাটফর্মে যাবে না। এখনো এই যে জিডি 109 এটা করি নাই, এটা হচ্ছে ওদের ক্লাস আছে আমার সাথে, এটার জন্য আমি করি নাই। তো একইভাবে আমি লাস্ট সেমিস্টারে হচ্ছে গিয়ে বিজনেস ম্যাথমেটিক্স নিয়েছি, এটাও এখন আনলিস্টেড করি নাই। কিন্তু যদি দেখে থাকেন এইটা কিন্তু অলরেডি করে ফেলা, ফলের হচ্ছে গিয়ে আমি এগুলা আনলিস্টেড করে দিয়েছি। তো এই যে কোর্স গুলো আনলিস্টেড করা। এখন যদি আপনাদের কাছে মনে হয় যে ম্যাডাম প্রাইভেসি কনসার্ন আছে, আমার ক্লাসের কন্টেন্ট অন্যজন দেখতে পাবে, আমি এটুকু আপনাকে মেক শিওর করতে পারি যে আমি এই কন্টেন্ট গুলো সাধারণত প্রাইভেট রাখি। তো একটা কোর্স যখন কমপ্লিট হয়ে যায় আমি এগুলা একদমই এই যে যেটাকে বলছি যে আনলিস্টেড করে দিচ্ছি। সো আপনি শুধু আপনার ক্লাস থেকে আপনি এটাকে এক্সেস নিতে পারবেন, অন্য কেউ এটা কিন্তু এক্সেসটা পাবে না।
সো দ্যাটস ইট। সিআর এর বিষয়ে যেটা আসবো যে আমি আসলে আমার প্রিভিয়াস সিআর যারা ছিল বা ভলেন্টিয়ারি সিআর যারা হতে চান এরকম দুইজনকে চাচ্ছি। সো যদি আপনি একটু হ্যান্ড রেজ করতেন আমার জন্য ইজি হতো সিআর ডিসাইড করতে। আমার জন্য একটু ইজি হতো সিআর ডিসাইড করতে। সো যারা যারা সিআর হতে চান একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আচ্ছা, যারা সিআর হতে চাচ্ছেন তাদের কিন্তু দুটো মানে আমার এই কোর্সের জন্য বেশ কিছু কাজ করতে হয়। আচ্ছা, আমি প্রান্তিক এন্ড ইয়াসিন আরাফাত শিকদার দুইজনকে দেখছি হ্যান্ড রেজ করেছেন। সো আপনাদের কিন্তু কিছু কাজ থাকবে। কাজটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রতি ক্লাস শেষে কিন্তু এটা আপনারা ভাগ করে নিন যে কে কি দিবেন। ওই যে গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে যে আজকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আমি কি দিয়েছি। বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওইটা Yes, হচ্ছে ma'am. আপলোড দিতে হবে। এটা হয়তো আপনি একটা ক্লাসে দিলেন আর ক্লাসে ইয়াসিন দিল, এভাবে দিবেন। আর আজকে ক্লাস শেষে আপনাদের কন্ট্রাক্ট ডিটেল, দ্যাট মিনস নাম, আইডি, ফোন নাম্বার আর হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস আমার গুগল ক্লাসরুমে পোস্ট করে রাখবেন। সো দ্যাট আমিও যাতে Okay. আপনাকে চাইলে রিচ করতে পারি। দুইজনই পোস্ট করবেন। অন্য কেউ যদি মনে করেন ওনারা আপনাকে চাইলে রিচ করে নিতে পারবেন। এতটুকুই বিষয়। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে বলতে এটা আসলে আমি আজকে করার কথা, এখন এটা করব। সেটা হচ্ছে আমি র্যান্ডম কয়েকজনের হচ্ছে কি আজকে ক্লাসের ফিডব্যাক নিব। এছাড়া হচ্ছে গিয়ে যেটা হবে যে বাকিদেরটা তো আসলে নেওয়া সম্ভব না। তো এইটা হচ্ছে আজকে দিয়ে জাস্ট আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করানো, সো দ্যাট আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলে যাচ্ছি। সেটা হচ্ছে আজকের ক্লাসটার একটা রিফ্লেকশন চাই আমি ফার্স্ট ক্লাসে। এটা হচ্ছে আমাদের আমরা কি গুগল ক্লাসরুমটা দেখতে পাচ্ছি? Yes, ma'am. আচ্ছা, Yes তো ম্যাম। আমি একটা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট আকারে এটাকে আপলোড করতে হবে, যেহেতু হচ্ছে গিয়ে আমি এখানে নিব। এটার আসলে কোনো মার্কিং আমি 10 মার্কস দিয়ে রাখছি। এটা আসলে এটার মার্কসটা কোনোটা বিষয় না। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসে আমি একটা রিফ্লেকশন চাচ্ছি। আমি এইটা আসলে কেন নিচ্ছি এটা একটু বলে। আচ্ছা, টাইম কতক্ষণ দেবো আজকে? আমার ক্লাসের পরে কি আজকে আপনাদের কোনো ক্লাস আছে? No, ma'am. জি ম্যাম, ক্লাস আছে ইয়েস ম্যাম। ম্যাম, আছে ম্যাম। আচ্ছা, আজকে রাত 12টা পর্যন্ত সময় দিলাম, ঠিক আছে? সো এইটার আসলে বিষয় যেটা হবে যে এটা হচ্ছে গিয়ে আমি এটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর আন্ডারেই রাখছি। সেটা হচ্ছে যে আমি যেটা করব আজকে যে যে আপনি চ্যাট বক্সে যে অ্যাটেন্ডেন্স দিলেন এটার সাথে ক্রস চেক করব যে কয়জন সাবমিট করেছে এবং চ্যাট বক্সের অ্যাটেন্ডেন্সের সাথে আছে কিনা। তো আপনি এখানে যেটা করবেন যে আজকের ক্লাস থেকে যে আপনার যে রিফ্লেকশন, আমরা কোনো কিছু করলে আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে না যে আজকের ক্লাস থেকে এটা শিখলাম বা আমার এক্সপেকটেশন এই কোর্স থেকে এমন আছে বা নেক্সট আমি এইভাবে ম্যাডাম ক্লাস নিলে আমার জন্য বেটার হয়, এই কথাগুলোই জাস্ট হচ্ছে গিয়ে আমাকে একটা একটা খাতায় লিখবেন বা একটা ওয়ার্ড ফাইলে লিখতে পারেন বা একটা নোট লিখতে পারেন বা একটা ডক ফাইলে লিখতে পারেন, লিখে এখানে আপলোড করে দেবেন। বুঝাতে পারছি? ম্যাম বুঝতে পারিনি ম্যাম। আচ্ছা, লিখবো? একটু লিখে নিই। আপনার রিফ্লেকশন ফার্স্ট ক্লাস থেকে আপনি ওয়ার্ডস ইয়োর ফার্স্ট লেকচার, অর্থাৎ আজকে যে আমি লেকচারটা নিলাম সেই লেকচারটা থেকে আপনার হচ্ছে গিয়ে রিফ্লেকশনটা হচ্ছে আমি আপনাকে কিছু ইনফরমেশন পার্সু করার চেষ্টা করেছিলাম, আপনি সেখান থেকে কিছু গেইন করেছেন, আপনার কিছু এক্সপেকটেশন আছে, অবভিয়াসলি কিছু এক্সপেকটেশন আছে, এবং দেন সেটা হচ্ছে গিয়ে আমাকে আপনি হয়তো চান যে আমি ক্লাসটা এইভাবে নিই, আমি হয়তো আমি ম্যাথসে অনেক দুর্বল, আমি ভালো পারি না, আমাকে একটু শেখান। তো এই জিনিসটাই আমাকে হচ্ছে জাস্ট একটা খাতায় লিখে, বা খাতায় হতে পারে ছবি, খাতায় যদি লিখেন ছবি তুলে দিবেন, অথবা যদি আপনি মনে করেন যে না আপনি হচ্ছেন গিয়ে ইয়াতে দিবেন পরীক্ষা ছিল কি তো? বলে, জি জি বুঝিনি। তো না, আমি কিছু কাটি। সো যেটা হচ্ছে যে কোনো একটা ফরম্যাটে সেটা হচ্ছে আমাকে লিখে আপনারা এটা সাবমিট করবেন, সো দ্যাট আমি হচ্ছে গিয়ে সেখান থেকে আপনার ইয়াটাতে আসতে পারি যে যেটাকে বলে যে আমি সেখান থেকে আমি নিজেও কিছু রিফ্লেকশন, তো সবারটা নেওয়া সম্ভব না, সো আমি কিছু কনক্লুশনে যাতে সেখান থেকে আসতে পারি সেটার জন্যই হচ্ছে কি রিফ্লেকশনটা আপনার কাছ থেকে নেওয়া। তো আমি জানতে পারবো যে আসলে আপনি কতটুকু লার্ন করলেন
ফ্রম মাই টুডেজ ক্লাস, এবং আমি কিভাবে ক্লাসটা আপনার জন্য ইজি হবে সেটাই। এবার কি বোঝাতে পেরেছি? কেন Yes, আমি ma'am, প্রশ্ন বুঝতে করি পেরেছি। না যে একটা ক্লাস থেকে আমরা প্রশ্ন করি যে স্যার আপনার এক্সপেকটেশন কি আমার এই কোর্স থেকে, বা আপনি কি শিখতে চান বা কিভাবে শিখতে চান, কিভাবে কন্টিনিউ করবে, যে এই প্রশ্নটারই উত্তরগুলো দিবেন, অর্থাৎ রিফ্লেকশন, একটা লার্নিং রিফ্লেকশন থাকে প্রত্যেকটা ক্লাস শেষে। আচ্ছা, এটার রিজনটা একটু বলি। আমি রিসেন্ট আসলে যেটা ক্লাসে প্র্যাকটিস করার চেষ্টা করছি, এটা হচ্ছে কি বলে যে অ্যাক্টিভ লার্নিং পার্টিসিপেশন। সো এখানে আপনি যদি অ্যাক্টিভলি আমার ক্লাসে পার্টিসিপেট করেন, এটার একটা ওয়ে এর জন্যই আমার আসলে আজকের এই 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 এইভাবে আসলে বিষয়টা দেওয়া, এইটাই, আর কিছু না। জি ঠিক ম্যাম, আছে? বুঝতে পেরেছি ম্যাম। এবং এটার উপরে মার্কিংটা এমন না যে আপনি যদি 2 লাইন্স লেখেন সেগুলো আমি মার্কস ডিডাক্ট করব বা কিছু একটা করব, বা 3 লাইন্স লিখলে বলবো, বা আর কেউ যদি 10 পেজও লেখেন তা তো আমি রাখবো, এরকম কোনো বিষয় নাই। আপনি আপনার মতো করে লিখে দিবেন, এবং আমি সেখান থেকে আসলে আমার নিজের একটা রিফ্লেকশন থাকবে যে আসলে স্টুডেন্টরা কি চাচ্ছে, এবং আমিও সেই ওয়েজ যাতে কাজ করতে পারি। এটাই হচ্ছে গিয়ে আমার মেইনলি গোলস। আচ্ছা, আমি একদমই শেষ করে দিব। আজকে আসলে যাব না আপনাদের, আমি যেহেতু নতুন কিছু স্টুডেন্ট পাচ্ছি, আমি কয়েকজন স্টুডেন্টের একটু রিফ্লেকশনটা শুনেই নেই, আপনি তো লিখবেনই, বাকিদেরটা হচ্ছে আমি পড়ে নিব। সো আমি নতুন হিসেবে দেখতে পাচ্ছি যে আশরাফুন নাহার আশা 202 ব্যাচের, আমি মেবি ম্যাডাম আপনাকে ক্লাসে পাইনি, So আপনার কাছ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলতে চান যে লাইক হোয়াটস ইউর এক্সপেকটেশন, আর হাউ আই এম গোইং টু টেক দ্য কোর্সেস সো দ্যাট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্যাল টার্ম? জি ম্যাম, আমরা বিজনেস ম্যাথমেটিক্সটা ভালো করে করলে ম্যাম অনেক কিছু আমাদের হবে। আর আপনি যে প্রেজেন্টেশনের কথা বললেন, প্র্যাকটিস ম্যাথ গুলো ভালোভাবে করতে পারবো। তারপর হচ্ছে যে অ্যাসাইনমেন্টের কথা বললেন, এগুলাই ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, সিআর এর কাছ থেকে একটু শুনেছি, প্রান্তিক মেবি আমার আগে আর একটা কোর্স পেয়েছেন, আপনার জি ম্যাম। আপনার রিফ্লেকশনটা একটু শুনি। রিফ্লেকশন বলতে এইখানে হচ্ছে ম্যাম বিজনেস ম্যাথমেটিক্সে আমরা বেসিক্যালি যে ম্যাথ গুলো করি তার থেকে একটু আপার লেভেলে আমাদের করতে হবে। তো সেইখানে যেমন দেখলাম আমি হচ্ছে ম্যাম ফিনান্স রিলেটেড, তো ওইখানে ফিনান্স আমরা একটা আলাদা কোর্সই করেছি, আর সেইখানে সবগুলো এইখানে জাস্ট একটা টপিকের মধ্যে থাকে। আই থিঙ্ক ম্যাম আমি মনে করি যে এইখানে হচ্ছে আমাদের অনেক ডিপলি অনেক কিছু বুঝিয়ে পড়ানো হবে। আচ্ছা, সো বুঝিয়ে পড়ানো হলে আপনার জন্য বেটার। জি ম্যাম। ওকে, জামিউল ইসলাম আমার অনেক পুরাতন স্টুডেন্ট, আপনি আছেন, আপনার কাছ থেকে যদি একটু রিফ্লেকশনটা পেতাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, রিফ্লেকশন এই যে লিখতেছি, মানে এখান থেকে শিখলাম আমি একটা পিকচারাইজ ভার্সন আমাদের কোর্স আউটলাইনের। এন্ড ম্যাম হচ্ছে আপনি যেটা বারবার ইন্ডিকেট করে দিয়েছেন যে টিমে ওয়ার্ক করা একলা না, একলা ওয়ার্ক করলে তোমার মার্কে ডিডাক্ট হবে, আর টিমে ওয়ার্ক করলে তোমার মার্ক আরো ইনক্লুড হবে যদি মার্কের দিক থেকে আমরা চিন্তা ভাবনা করি। আর যদি আমরা ইন ফিউচার জবে চিন্তা ভাবনা করি, তাহলেও তোমরা টিমে কাজ করো, টিমে কাজ করলে তোমার কোম্পানি অর্গানাইজেশন আগায় যাবে। আর যদি একলা কাজ করো, এক্স্যাক্টলি। তুমি তোমার কোম্পানিটাকে বা অর্গানাইজেশনটাকে আগায় নিতে পারবে না। আর ম্যাম এখান থেকে ভিশন এন্ড মিশন হচ্ছে, ম্যাম ভিশনটা হচ্ছে যে আমরা যে ইনস্টিটিউশনাল কেসগুলা পাবো সেটা দিয়ে আমরা ইন ফিউচার কিভাবে ওই ম্যাথমেটিক্সটাকে কাজে লাগায় আমরা ইনস্টিটিউশন নিতে পারবো, আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারবো যে এই কাজ করলে মেবি ভালো হবে। দুইটা ভাবে আমরা সচরাচর চিন্তা করি, একটা হচ্ছে নিউমেরিক্যাল ওয়ে, আর একটা হচ্ছে ম্যাম কোয়ালিটেটিভ ওয়ে, আর একটা কোয়ান্টিটিভ ওয়ে। কোয়ান্টিটিভ ওয়েতে আমরা এখান থেকে চিন্তা করব, আর কোয়ালিটেটিভ ওয়েতে আমরা যেমন থিওরিটিক্যাল যেই কোর্স গুলো শিখছি সেখান থেকে আমরা চিন্তা করবো। এন্ড ম্যাম মিশনটা হচ্ছে অ্যাক্টিভ থাকা, এই আর কি। যতটুকু সম্ভব অ্যাক্টিভ থাকবা তত ভালো ফিডব্যাক পাবা। থ্যাংক ইউ। জামিউল অনেক সুন্দরভাবে বলেছেন। সো আই হোপ, আমি আবারও বলছি, আজকে জাস্ট এটা দিলাম যে আপনার রিফ্লেকশনটা পাওয়ার জন্য বাকিদের, এবং আমি এটা মেক শিওর করতে পারি আপনার রিফ্লেকশন কেউ পড়তে পারবে না, আমি একা দেখবো। এবং এইটার উপরে, এইটা এমন না যে এইটার উপরে বেসিসে আমি আপনাকে একটা বিশাল মার্কিং করে ফেলবো এবং সেখানে আমি একটা মার্কস ডিডাকশনে চলে যাবো, এরকম কোনো বিষয় এখানে থাকবে না। আমি যদি ফেস টু ফেস ক্লাসে থাকতাম তাহলে আমি রিফ্লেকশনটা নিতাম, তখন আসলে নিতাম অ্যানোনিমাসলি, আমি ক্লাসে কিছু কাগজ দিয়ে দিতাম, দিয়ে বলতাম যে আপনাদের ফিডব্যাকটা আমাকে দেন, এবং আবার এন্ড অফ দ্য সেমিস্টার আমি ইভেন আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতাম।
মজার বিষয় হচ্ছে কি আমি ওই যে ফিডব্যাক গুলো পেতাম, ওই যে বললাম অ্যানোনিমাসলি নিতাম, এবং সেখান থেকে হচ্ছে যে সাজেশন গুলো আসে সেই ওয়াইজ সেমিস্টারটা কন্টিনিউ করার চেষ্টা করতাম। তো ঠিক একইভাবে আপনাদের আজকে এই যে ফিডব্যাক গুলো থেকে আমি যে সাজেশনটা পাবো সেই ওয়াইজ আসলে আমি কিন্তু এই কোর্সটা কন্টিনিউ করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমার আরেকটা কিন্তু টার্গেট। এটাও আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার আরেকটা রিজন, যে কারণে আমি হচ্ছে গিয়ে আসলে চাচ্ছিলাম। ঠিক আছে, দ্যাটস ম্যাম ইট একটু ফ্রম। ছোট করে একটু আস্ক হ্যাঁ করতে বলেন। চাচ্ছি ম্যাম, একটু জি জি ডিস্টার্ব জি, করছি ম্যাম। অবশ্যই আমার অবশ্যই একটা ছোট অবশ্যই অবশ্যই কনফিউশন, অবশ্যই। আমরা যখন ম্যাম মানে জুনিয়র লেভেলে যে সময় ম্যাম আমাদের এসএসসি লেভেলে যে সময় ক্লাসগুলো হয়েছে ফাইন্যান্স রিলেটেড অথবা হুম অ্যাকাউন্টিং হুম রিলেটেড যে ম্যাথ গুলো ছিল ম্যাম, হুম হুম সেগুলো অনেক সময় দেখা গেছে সৃজনশীল পদ্ধতিতে আমরা যখন আনসার করতে গেছি একটা 4 মার্কসের যদি ম্যাথ থাকে, সেখানে আমরা অনেক সময় দেখা যেত যে আমরা ছক আঁকলে অথবা ফর্মুলা ঠিক আছে কিন্তু ক্যালকুলেটিং এ ভুল হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু মার্ক পেতাম, কিন্তু এই বিজনেস ম্যাথে কি আমরা সেই জিনিসটা পাবো ম্যাম? আচ্ছা, আমি নর্মালি যেটা করি, আমি ক্লাস ম্যাথস গুলো করানোর সময় বলে দিব, যেমন আমি হয়তো অনেক ম্যাথস করানোর সময় বলে দিব যে এখানে আসলে শর্টকাটে যাবে না, শর্টকাটে গেলে মার্কস ডিডাক্ট করব। অনেক জায়গায় বলি যে এখানে রাউন্ড ফিগারে অ্যান্সার আসতে হবে, না হলে ডিডাক্ট করব। তো একেবারেই জিরো তখনই দেই যখন দেখি যে স্টেপস গুলো ভুল, কোনো জায়গায় ফরমেশনে ঠিক নাই, তখন আসলে একদম জিরো দিই। আদারওয়াইজ হচ্ছে গিয়ে যদি মোটামুটি মানে ধরেন সাপোজ একটা মার্কস 4 মার্কস আছে বা 5 মার্কস আছে, আপনি মোটামুটি স্টেপ গুলো করে গেছেন কিন্তু অ্যান্সার ভুল বা অর্ধেক হয়তো হয়েছে এরকম, সেক্ষেত্রে পার্শিয়াল মার্কিং করি, একেবারে জিরো দিয়ে দিই এটা। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, মানে একদম জিরো দেই হচ্ছে কি যখন হয়ই না, একদমই হলো না, আমি চাইলাম একটা, এটা গত সেমিস্টারে হয়েছে, এটা আমি করাতে করাতে বলবো যে ভুলগুলো কোথায় করেন, তো ওই সময় হয়তো হয়তো জিরো দিয়ে দিই। যে আমি চেয়েছি সাপোজ আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে, আপনি বের করে রাখছেন ডেপ্রিসিয়েশন, তো আমি তো ওখানে মার্কস দিতে পারছি না, এরকম যদি ভুলগুলো করে না না, ফেলেন তখন শিওর ম্যাম, এই ক্ষেত্রে তো সেখানে নাম্বার সেখানে হবেই। সেখানে মার্কস দেয় না। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আরো যে কোয়ারিজ গুলো আছে আমি ওইটাই বললাম, আজকে একটু ফিডব্যাক গুলো দেন, আমি একটু রিফ্লেকশন গুলো দেখি, সেখান থেকে আসলে আমি আপনাদেরকে পরবর্তীতে আরো জানানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে আপনারা মানে আমি চেষ্টা করবো যে কোর্সটা বেটার ওইভাবে ইমপ্রুভ নিতে, যাতে করতে। হ্যাঁ আমরা কোর্সটা আমি ওইভাবে নিতে পারি, আপনার জন্য ইজি হয়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এই তো, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।